সন্ধ্যা ৭টা। রাস্তার পাশে কাগজের টুকরো নিয়ে হেলদোল খেলার বাহানা করেই যাচ্ছে একটা ছেলে। চুলগুলো কপালে পড়ে আছে। বয়স 23 বা 24 হবে। মুখে গেঞ্জির নিচে কিছু অংশ দিয়ে দাঁতগুলো বের করে হাসছে আর কাগজের টুকরো নিয়ে খেলা করছে। হুট করেই কিছু লোক এসে নিয়ে যায় সেই ছেলেটাকে। সে যেতে চায়নি, জোর করে নিয়ে যায়। এই, আমাকে ছেড়ে দে, আমি বাইরে আলো দেখতে চাই, ছেড়ে দে আমাকে। ভাই, তুমি সব দেখতে পাবে, আর কিছুদিন থাকো এখানে। না, আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে যা এখান থেকে। আর কেউ কথা বলে না তার সাথে। অন্ধকার রুমে বন্দি হয়ে পড়ে সে। নাই কোনো আলো, উপরে সিলিং ফ্যান ঘুরছে। চিৎকার করে ডাকে সে। তার কথা শুনে বাইরে থাকা তার লোকেরা কেঁদে দেয়। ভালোবাসার জন্য একটা মানুষ পাগল হয়ে আছে। ছিল সে সাধারণ মানুষ, এখন সে পাগল শুধু ভালোবাসার কারণে। তাকে পাগল বানিয়ে তার ভালোবাসা চলে গেছে অনেক দূরে। এই শহরে কিছু মানুষ আছে, তারা অন্য মানুষের সুখ দেখতে পারে না, হিংসায় পড়ে যায় অন্যের সুখ দেখলে। কেউ সম্পত্তির লোভ, কেউ আবার টাকার লোভ। ভালো মানুষ এই শহরে নাই, আছে শুধু অন্যের ক্ষতি করে নিজেরটা ভালো করার মানুষ। মুখে সিগারেট, ডান হাতে মদের গ্লাস। চেয়ারে বসে আছে সিরাজ, তার সামনে বসে আছে কেনিরাজ। মদের নেশায় মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। নেশার মুখে কেনিরাজ বলে, ভাই 20 কোটি টাকার মাল আসবে আজকে রাত 1টায়। কোন স্টকে রাখবো? আজব, এসআরকে সব সময় মাল রাখবি, আর আমাদের রাস্তায় কিলার হয়েছে, নাই কোনো শত্রু, আছে শুধু টাকার খেলা। আমারও একই কথা। আর ডলারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো এই শহরে থাকার কথা, আর তাকেই খুঁজে পাচ্ছি না। খোঁজ লাগিয়ে রাখ, পেয়ে যাবি। রাঘব বল শেষ, চিটপুটি ও শেষ হতে বেশি দিন সময় লাগবে না। হ্যাঁ ভাই, আর আজকে রাত 1টায় আপনাকে যেতে হবে না। কেন? সব সময় তো আমাকে নিয়ে যাস, আর তুই তো আমাকে ছাড়া যেতে চাস না। আজকে কি হলো? আরে ভাই, রাসু তো নাই, সে থাকলে তোমাকে নিয়ে যেতাম। আর তাকে তো ওপরে পাঠিয়ে দিয়েছি, তাই তোমাকে যেতে হবে না। তার মানে তুই রাসুকে ভয় পাইতি? আরে না ভাই, তুমি আসলেই বেশি বুঝো। আমি গেলাম। কেনিটা চেয়ার থেকে উঠে চলে যায়। সিরাজ সেই জায়গায় বসে আছে। শব্দ ছাড়া সিরাজ হেসে দেয়, মনে আনন্দ। কাচের বোতল থেকে মদ ঢেলে দেয় সিরাজের হাঁটুর উপরে বসে থাকা সাদা চামড়ার একটা মেয়ে। সিরাজ মদের গ্লাসের মদ শেষ করে সাদা চামড়ার মেয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। 2 মিনিট পর ছেড়ে দেয়। সিরাজ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সেই সাদা চামড়ার মেয়েটাকে কোলে তুলে নিয়ে চলে যায়। পড়ার টেবিলে বসে আছে 18 বছরের এক মেয়ে, মনোযোগ বইয়ে। হুট করে কেউ এসে বলে, রিশা, এই নে দুটুকু খেয়ে তারপর পর। না, আমি এসব খেতে পারি না, নিয়ে যাও প্লিজ। আমার রাজকন্যাটা এসব বলে না, খেয়ে নাও আমার কলিজা। মা, তোমরা কি এমনই হও? নিজের সন্তানকে অসুস্থ দেখতে পারো না, আর নিজের সন্তানের কিছু হলে পাগল হয়ে যাও। হ্যাঁ রে মা, তুই তো আমার সব, তুই ছাড়া তো আমার কেউ নেই। এই যে মা, তুমি কি শুরু করলে? যাও তো তুমি। রিশা নামও চলে যায়। রিশা পরে মন দেয়। পাশে রাখা ফোন ব্রুম করে কেঁপে ওঠে। ফোন রিশা হাতে নিয়ে দেখে কিছু বাজে ছবি তার ফোনে পাঠিয়েছে তার বান্ধবী শিলা। নিচে ছোট্ট করে লেখা, কিরে দেখ তো কেমন লাগে আমাকে, আর শোন, আমাকে সুন্দর লাগলে তোকেও সুন্দর লাগে। রিশা রেখে ফোন টেবিলের উপর রেখে দেয়। চোখ দুটো লাল হয়ে আছে। টেবিলে থাকা বইগুলো ছিটকে ফেলে দেয় খাটের উপর। দাঁড়িয়ে যায় রিশা, মনে মনে বলে, শালির বাচ্চা, তোকে কালকে দেখে নেব। তুই নিজে খারাপ, আবার অন্যকেও খারাপ করার চেষ্টা বের করবো তোর। কাল কলেজে আই। সময় রাত 1:46। কেনিরাজ বসে আছে গদিতে, হাতে মদের গ্লাস। পাশে তার লোক কাজ করছে। কেনিরাজের ডান পাশে দাঁড়িয়ে থাকা সাবিত বলে, ভাই, মাল তো উঠানো শেষ, কোন স্টকে রাখবো? 20% মাল আমার স্টকে রেখে দিবি, বাকি 80% সিরাজ ভাইয়ের স্টকে। ওকে ভাই। মাল মিলানো শেষ। মালের গাড়ি চলতে থাকে স্টকের উদ্দেশ্যে। কেনিরাজ বসা থেকে উঠে হাতে ফোন নিয়ে কল দেয় সিরাজের কাছে। সিরাজ ভাই, মাল পাঠানো হয়েছে, আর আমিও আসছি মালের সাথে। ওকে। জায়গা থেকে চলে যায় কেনিরাজ।
অন্ধকার রাত, রাস্তা ফাঁকা। 4টা গাড়ি চলতেছে ফাঁকা রাস্তা দিয়ে। টেনিদাজ গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রাইভার ড্রাইভ করতে ব্যস্ত। হুট করে আকাশ চমকানোর কারণে টেনিরাজের ঘুম ভেঙে যায়। গাড়ির সিটে উঠে বসে টেনিরাজ। বড় বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় পড়ে থাকা গাছের পাতাগুলো পানিতে ভেসে যাচ্ছে। হঠাৎ কারেন্টও চলে যায়। ট্র্যাকের সামনে 2 লাইটের আলো ও অনেক বেশি দূর যায়। ড্রাইভার দূর থেকে দেখে রাস্তায় কিছু বড় বড় গাছের ডোম পড়ে আছে। গাড়ি থামায় ড্রাইভার। সামনে গাড়ি থামানো দেখে পিছনের গাড়িগুলো থামায়। টেনিরাজ ড্রাইভারকে বলে, এই গাড়ি থামিয়েছিস কেন? ভাই, রাস্তার মাঝে কিছু বড় বড় গাছের ডুম রেখেছে কেউ। যা, এসব রাস্তা থেকে সরিয়ে দে। তাড়াতাড়ি জায়গাতে পৌঁছাতে হবে আমাদের। জি ভাই। ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা গাছের ডোমের কাছে যায়। 2 হাত দিয়ে গাছের ডোমগুলা সরিয়ে দেয়। গাছের ডোম সরাতেই 2টা তলোয়ার দেখতে পায় ড্রাইভার। সেই তলোয়ারে রক্ত লেগে আছে। বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে সেই রক্ত। গাড়ির ড্রাইভার ভয় পেয়ে যায়, দৌড়ে যায় গাড়ির কাছে। ড্রাইভারের এই অবস্থা দেখে টেনিরাজ বলে, কি রে, কি হয়েছে? হুট করে কোথা থেকে কেউ এসে বলে। কিছু হয় নাই রে, একটু ভয় পাইছে। টেনিরাজ সামনে তাকিয়ে দেখে কেউ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা টুপি, পায়ে বড় শিকল, চোখের ভুরুতে চুরির কাটা দাগ। গাড়ির লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই অচেনা কাউকে। টেনিরাজ অবাক। টেনিরাজের চোখগুলো বড় বড় হয়ে যায়। টেনিরাজ ট্রাক থেকে নিচে নামে। একটা মানুষকে এইভাবে মারার পরেও সে কিভাবে বেঁচে থাকতে পারে? যাকে এভাবে মারলাম সে বেঁচে গেল কিভাবে? আরে এত ভেবে কি হবে? এই পাগল বেঁচে আছে। এই পাগলকে মারতে হলে 10 বার জন্ম নিতে হবে তোদেরকে। রাসু, তুই বেঁচে আছিস? ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। অবাক হয়ে দাঁড়িয়ে আছে টেনিরাজ। নিজের মৃত্যু নিশ্চিত। এ রাসু মরলে তোদের মতো নর পশুকে শেষ করবে কে? প্রথম বেঁচে গেছিস, কিন্তু এখন আর বেঁচে থাকবি না। টেনিরাজের কথা শুনে রাসু হেসে দেয়। রাসুর হাসি দেখে টেনিরাজ ভয় পায়। জানে সে রাসুর হাসির কারণ। কাউকে মারার সময় আসছে। মারবে সে কাউকে। টেনিরাজ রেগে বলে, এই শালাকে মেরে ফেল। জীবিত থাকলে সে, তোরা বেঁচে থাকবি না। টেনিরাজের কথার পিছনে থাকা ট্রাক থেকে তার লোক নেমে ছুরি, চাকু, হকি নিয়ে যায় রাসুর সামনে। রাসু আবারও উচ্চ হাসিতে মেতে ওঠে। হাতে থাকা তলোয়ার দিয়ে সামনে থাকা 5 জনকে লাশ বানিয়ে দেয় সে। এসব দেখে টেনিরাজ ভয় পায়, পিছিয়ে যায় সে। রাসু বলে, কিরে পিছিয়ে গেলে কেন? না পিছিয়ে বল, ভাই জীবনটা ভিক্ষা দেন। দেন ভাই, জীবনটা ভিক্ষা। দেখ রাসু, আমাকে মারিস না। আমার কোনো দোষ নাই। যা করেছে সিরাজ ভাই করেছে। কিছুই হতো না যদি আমার প্রিয় মানুষটাকে না মারতি। আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস আমার প্রিয়কে, কেড়ে নিয়েছিস আমার পবিত্র ভালোবাসাকে। আমি মারিনি, মেরেছে সিরাজ। রাখ তোর সিরাজ, তোদের রসুনের গুঁড়া সব এক, তোদের কাউকে ছাড়বো না আমি। এক এক করে মারবো সবাইকে। রাসু তার হাতে থাকা তলোয়ার দিয়ে টেনিরাজের গলায় চালিয়ে দেয়। ঘাট থেকে মাথা আলাদা হয়ে যায় টেনিরাজের। শরীরের খণ্ড পড়ে যায় রাস্তায়। গড়গড়িয়ে রক্ত পড়ছে। বৃষ্টির পানিতে রক্ত ধুয়ে যাচ্ছে। তলোয়ার খোসায় রেখে রাসু মাথা চুলকাতে চুলকাতে চলে যায়। সকালবেলা টিভির সামনে বসে আছে সিরাজ। নিউজে দেখতে পায় সে রাস্তায় জমে আছে মানুষ। কাদা মাটিতে পড়ে আছে 6টা লাশ। পাশে পুলিশ, সাথে সাংবাদিক ভিডিও করছে। নিউজে বলে, কাল রাত 2টায় রাস্তা দিয়ে ড্রাগসের গাড়ি যাওয়ার সময় ড্রাগসের গাড়ি সহ 6 জনের লাশ পাওয়া যায়। কে মেরেছে তাদেরকে সেটা এখনো জানা যায়নি। সাথেই থাকুন পরবর্তী নিউজের জন্য। সিরাজ এই নিউজ দেখে মনে পড়ে যায় কাল রাতের কথা। তার স্টকে মাল আসে নাই। কাল রাতে আর কারো কলও আসে নাই। সিরাজ বুঝতে পারে কিছু একটা হয়েছে। হুট করে তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে বলে, বস, সব শেষ হয়ে গেল। মাল নিয়ে যাবার সময় সবাইকে মেরে ফেলা হয়েছে, সাথে টেনিরাজ ভাইকেও। আমি পালিয়ে আসছি ভাই। এসব কথা শুনে সিরাজ আকাশ থেকে পড়ে। হতবস্ত হয়ে যায় সিরাজ। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কষ্ট হচ্ছে তার কথা বলতে। কে মেরেছে?
কার এত বড় সাহস এই সিরাজের লোককে মারে? বস, আমি জানি না। আমি সাথে সাথে পালিয়ে আসছি, কেউ দেখতে পায়নি আমাকে। আসার সময় একটা কথা শুনছি। কি শুনছিস বল? শুনেছি, এত ভেবে কি হবে, এই পাগল মরে নাই, বেঁচে আছে। এটুকু শুনে সিরাজ কল কেটে দেয়। রেগে আছে সে। সিরাজ ভাবে, এতগুলো টাকার মাল পুলিশের হাতে চলে গেল। সবচেয়ে বড় কথা, কে সে? বেঁচে আছে মানে কি? রাসু নয় তো? না, সে কিভাবে হবে? তাকে তো শেষ করে দিয়েছি, বেঁচে থাকার উপায় তো নাই। উফ, আর ভাবতে পারছি না। চিন্তায় অস্থির হয়ে বসে আছে কাশেম। গভীর চিন্তা মাথায় তার, কাউকে খুঁজে পাচ্ছে না সে। কি করবে সে বুঝে উঠতে পারে না। বাইকে করে কলেজে যাচ্ছে রিশা। রাস্তার চারিদিকে সবাই তাকিয়ে আছে তার দিকে। মেয়ে মানুষ বাইক চালাতে দেখলে তাকিয়ে থাকে সবাই। কলেজে গেট দিয়ে বাইক নিয়ে ঢুকে রিশা। বাইক থেকে নেমে হাঁটা ধরে। রেগে আছে সে। দূর থেকে শিলাকে দেখতে পায় সে। চলে যায় তার কাছে। রিশা শিলার চুলের মুঠি ধরে বলে, শালির বাচ্চা, নিজে খারাপ হয়েছিস, আবার চাস অন্যকেও খারাপ বানাতে। এই কলেজ থেকে চলে যাবি তুই। তুই আমার ফ্রেন্ড, এটা ভুলে যাবি। আর আজকের পর থেকে তোকে যেন এই কলেজে না দেখি। শিলা তার চুলের মুঠি ছাড়িয়ে বলে, কাজটা তুই ঠিক করলি না রিশা, এর জবাব তোকে দিতে হবে। আরে যা, তোর কোন বাপ আছে নিয়ে আসিস এই ভিপি রিশার কাছে। চলে যায় শিলা। রিশা কলেজের বারান্দায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, সবাইকে বলি, এই কলেজে কোনো বাজে কাজ চলবে না। নিজে খারাপ তো অন্যকে খারাপ করার চেষ্টা করলে তারও এই অবস্থা হবে। সবাই তার কথা কান পেতে শুনে। সবাই জানে এই রিশা কি জিনিস। কলেজের ভিপি রিশা। ভয় পাই তাকে সবাই। রাস্তার পাশে মাটিতে ছোট ছোট ঘাস। সেই ঘাসের উপর বসে আছে রাসু। টেনে টেনে সেই ঘাস ছিঁড়তে থাকে সে। মুখে পাগলের হাসি, চুলগুলো এলোমেলো, পায়ে শিকল বাঁধা। তালার কড়িটাও ভাঙতে হুট করে তার সামনে দুটা গাড়ি এসে থামে। চারজন লোক গাড়ি থেকে নেমে রাসুর কাছে এসে তাকে মাটি থেকে তুলে জোর করে গাড়িতে ওঠায়। রাসুর মুখে পাগলের সেই হাসি। আবারও সেই অন্ধকার রুমে বন্দী হয়ে পড়ে সে। তার কথা শুনে না কেউ। পাগল মানুষটা একসময় ভালো ছিল, এখন সে পাগলে পরিণত হয়েছে। কিছু খারাপ মানুষের কারণে আজকে সে পাগল রাসু। বিকেল 5টা। হাতে সিগারেট, চেয়ারে বসে আছে আলম। এসি রুম, সামনে টেবিল, তার উপর ল্যাপটপ রাখা, গায়ে পুলিশের ইউনিফর্ম। ডান হাতে আঙ্গুলে দিয়ে ল্যাপটপে রাতের 6টা লাশের ছবি বারবার দেখছে সে। নাই লাশের পাশে কোনো প্রমাণ, কে মেরেছে আর মৃত মানুষগুলাই বা কারা, কিছুতেই বুঝতে পারছে না আলম। সিগারেট শেষ করে টুয়াই ফেলতেই কেউ এসে বলে, আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারলাম না। আমি সিরাজ। ও, আপনি সেই সিরাজ যে কিনা রাজনীতিতে খুব ভালো বুঝে আর সবচেয়ে বড় ড্রাগ বিজনেসার? এসব কথা না বলাই ভালো অফিসার। আমার লোকের লাশগুলো কোথায় রাখা হয়েছে? এটাই চিন্তা করছিলাম। এতক্ষণ শেষ হলো চিন্তা। এখন বলেন কি করতে পারি আপনার জন্য? কিছু করতে হবে না, লাশগুলো দিয়ে দিলেই হবে। আর গাড়িতে থাকা মালগুলো দিয়ে দিন। এই কথা শুনে আলম ঠাস করে সিরাজের গালে থাপ্পড় বসিয়ে দেয়। সিরাজ বসা থেকে উঠে বলে, কাজটা তুই ঠিক করলি না অফিসার, পাবি তুই এর ফল। রেগে চলে যায় সিরাজ। বের হয়ে যায় সিরাজ, হাতে টেনিস বল। রাগের বশে হাতের চিপনিতে টেনিস বলটাও ছিটিয়ে ফেলে। গাড়িতে উঠে বসলে ড্রাইভার গাড়ি চালাতে থাকে বাসার উদ্দেশ্যে। রাত 9টা বেজে 11 মিনিট। ডলার বসে আছে কাঠের উপরে, পাশে 2 থেকে 3টা মানুষ। পকেট থেকে ফোন বের করে কল দেয় অন্য কাউকে। সময় পেলে চলে আসিস রাজশাহীতে। কেটে যায় কল। ডলারের সাথে থাকা ছেলেদের মাঝে একজন বলে, কি বলছেন ভাই, হয়ে গেল নতুন কিছু শুরু হয় আমাদের আগে তো? আরে রাখ, আমি আছি অন্য চিন্তায়। হুট করেই অন্য একটা ছেলে বলে, তোর আবার কিসের চিন্তা? পাগলের মতো খুঁজছে সিরাজ আমাকে। আরে ভাই, সাথে থাকলে ভয় কিসের? আর তুই তো রাজশাহীতে আসিস। বুঝলাম না, তোর কি মাথা নষ্ট হয়ে গেল নাকি? মনে হয় এটাই হয়েছে, এই চিক্কু ধরতে শালাকে। সকালবেলা রিশা ঘুম থেকে উঠতেই চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হতেই সামনে তার মা। রিশা বলে, মা, তুমি এত সকালে আমার রুমে কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলবো বলে আসছি। কি কথা বলো?
দেখ, আমারও বয়স হয়েছে, তোর বাবা মারা গেছে অনেক বছর হয়েছে, তোর বিয়েটা দিয়ে তোর সুখটুকু দেখে যেতে চাই। মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না, প্লিজ এসব নিয়ে পরে ভেবো। ঠিক আছে, তোর অমতে আমি হব না। আর নিচে আয়, নাস্তা করবি। তুমি যাও, আমি আসছি। অন্ধকার রুমে বসে আছে রাসু, বাইরে তার লোক আছে। রাসু জোর গলায় বলে। কাসেম, দৌড়ে আসে কাশিম, বাইর থেকে বলে। জি ভাই বলেন। আসল মানুষ পেয়েছি। বুঝেছি ভাই, সব রেডি থাকবে। এটাই যেন হয়। ভাই। রেগে যায় সিরাজ, গ্লাস ভর্তি মদ, পাশে সাদা চামড়া দুইটা মেয়ে সান্ত্বনা দিচ্ছে সিরাজকে। সিরাজ রেগে বলে, একটা মানুষ এতগুলো মানুষকে কিভাবে মারতে পারে? আর সে কে? এদিকে আমার কোটি টাকার মাল থানায় পড়ে আছে মিন্টু। জি বস। আজ রাতটাই যেন পুলিশ অফিসারের শেষ রাত হয়। আর অচেনা মানুষটাকে এটার কিছু করতে হবে। সে কে? কেন আমার সাথে লাগতে চাই? ওকে বস, কাজ হয়ে যাবে। আর একটা অচেনা মানুষকে কিভাবে খুঁজে বের করবো? এসব শুনতে চাই না। জি বস। বাসা থেকে রেডি হয়ে বের হয় এসপি আলম। দূরে গাড়ি রাখা, গিয়ে গাড়িতে বসে ড্রাইভ করতে থাকে উদ্দেশ্য থানা। চলে আসে আলম, সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আলম সালামের উত্তর দিয়ে চলে আসে নিজের অফিস রুমে। হুট করে কেউ এসে বলে, স্যার কপি দেব। একটু পরে সবগুলা ফাইল এনে রাখে টেবিলে। আলম ফাইল হাতে নিতেই চোখ যায় কিছু লেখার দিকে। সেই লেখার মাঝে কিছু ছবি আর্টিস্ট করা। ফাইলে থাকা কাগজটা হাতে নিয়ে ভালো করে দেখে বলে রাসু, স্যার, সে অনেক ভয়ানক মানুষ। এই ফাইলে তার নাম পড়ে আছে, কিন্তু কেউ কিছু করতে পারে না। কিছু বললেই সে নাই হয়ে যায়। এই দুনিয়া থেকে তার ছায়াটা চলে যায়। মুচকি হাসে আলম, অন্যরকম হাসি, যে হাসিতে লুকানো হাজারো রহস্য। কলেজের মাঠে কিছু মানুষ গোল হয়ে বসে আছে, সাথে রিশা হাসাহাসি করছে। সে তার বান্ধবী আদিবা বলে, আচ্ছা রিশা, তুই কি কাউকে পছন্দ করিস? হঠাৎ এই কথা বললি যে? না, তুই তো ছেলেদের সাথে এই কথা বলিস না, তাই ভাবলাম তুই হয়তো কাউকে পছন্দ করিস। আমি কাউকে পছন্দ করলে সেটা সবার আগে তোরাই জানবি। আসলে তোর মতো ফ্রেন্ড হয় না, আর সে আবার কলেজের বিপি রিশা। তোরা আসলে একটু বেশি বুঝিস। আমার বাবা ছিল এই কলেজের ভিপি। বাবা মারা যাওয়ার পর আমাকেই হতে হয়েছে এই কলেজের ভিপি। সেটা জানি তো, তোর যে বিএফ নাই, এটা একটা কঠিন ব্যাপার। একটা মেয়ের বিএফ না থাকা আসলেই কঠিন একটা ব্যাপার। এসব নিয়ে ভাবি নাই, আর মনের মতো কাউকে পাইনি। যদি পেয়ে যাই, হয়ে যাবে তোদের দোলা ভাই। এটাই ভালো হবে। আমি যাই রে, বাসায় যেতে হবে। ওকে যা। রিশা চলে যায় কলেজ পার্কিং এ, বাইকে বসে চলে যায় বাসায়। তার মা বসে আছে বারান্দায়। নিচে তার মেয়ে আসছে, উপর থেকে দেখে চলে আসে নিচে। রিশা বাসায় এসে বলে, মা খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। রাত 10:44। একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। আশেপাশে কোনো মানুষ নাই, ফাঁকা রাস্তা, আলো খেলা শুধু ল্যাম্পপোস্ট। হুট করে সেই গাড়ির সামনে এসে আরো একটা গাড়ি থামে। হুড় করে 4টা থেকে 5টা লোক নেমে আসে, সবার হাতে পিস্তল। সেই গাড়িতে থাকা মানুষটা বাহিরে বের হতেই বলে, পুলিশ অফিসার, জীবনটা নিয়ে এখান দিয়ে আসার জন্য খুব ধন্যবাদ তোকে। কে তোরা? রাস্তা আটকেছিস কেন? সেটা উপরে গিয়ে জেনে নিস। হুট করে পিছন থেকে 4-5টা বুলেট এসে লাগে 4 জনের মাথায়। লিটিয়ে পড়ে 4টা লাশ। দাঁড়িয়ে আছে একজন, অবাক সে। সামনে থাকা পুলিশ অফিসার বলে, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস? তোর তো বুকে পাঠা আছে রে। এই মিন্টু বসের কাজ না করে ফেরেনি, আজকেও ফিরবে না। তোকে এখানে শেষ করব। তলরের আঘাতে মিন্টুর মাথা তার ঘাট থেকে আলাদা হয়ে যায়। মুচকি হাসে পুলিশ অফিসার। কেউ বলে, কিরে, পুলিশ হিসাবে তোকে অনেক মানিয়েছে। তার জন্যই তো হতে চলেছে পুলিশ। কেনিরাজ তো শেষ, সিরাজকে পেয়েছিস? আছে সে ঠিক জায়গায়, সময় মতো ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিব। আর তোর আদিবার কি অবস্থা? চলে যাই রাসু। আলম গাড়ি নিয়ে চলে যায় তার বাসায়। আলম বাসায় আসতেই অবাক, হাঁটু দিয়ে বসে পড়ে মাটিতে। চোখ দিয়ে অঝরে পানি পড়তেই থাকে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। সিলিং ফ্যানে ঝুলে আছে তার বোন সুহানা। আলম বসা থেকে উঠে দৌড়ে যায় তার বোনের ঝুলানো লাশের দিকে, জাপটিয়ে ধরে দুপাই চিৎকার করে বলতে থাকে,
আলমের চিৎকার শুনে আসে পাশে থাকা মানুষ দৌড়ে আসে, এসে তার বোনের লাশ উপর থেকে নামিয়ে দেয়। রাত 2টায় দাফন করে তার বোনের লাশ। আলম চুপ করে বসে আছে এক জায়গায়। আলমের চোখ যায় তার বোনের রুমের টেবিলে। সে উঠে দাঁড়িয়ে সেদিকে যায়। টেবিলে পায় কাগজের টুকরো, লেখা ছিল। কাগজে থাকা লেখা পড়ে আলম কি বলবে বুঝে উঠতে পারে না। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কল দেয় রাসুর নাম্বারে। কল কেটে দেয় রাসু। তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতেই কাশিম বলে, ভাই কোথায় যাচ্ছেন এত রাতে? সাথে আসবো? কথার উত্তরে অপেক্ষা না করে বাসা থেকে বের হয় রাসু। বাইক নিয়ে চলে যায় আলমের বাসায়। আলম দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। রাসু এসে বলে, আলম কথা বলে না, চুপ করে আছে। চোখ থেকে পানি পড়তে রাসু মুছে বলে। আলম সব বলে। রাসু সব শুনে পাগলের মতো মাথা চুলকাতে থাকে। একবার এই দিক একবার ওইদিকে হাঁটতে থাকে। পকেট থেকে ফোন বের করে কল দেয় কাশিমের কাছে। কেন ভাই, কি হয়েছে? জি ভাই। কল কেটে যায়। রাসু ফোন পকেটে রেখে আলমকে বলে। আলম এক জায়গায় বসে আছে। রাসু দরজার সামনে আসতেই কাশিম এসে হাজির। কাশিমের কাছ থেকে মেশিন হাতে নিয়ে বলে, 77 নম্বর ফ্ল্যাটে গেলাম। ভাই আসবো? এই রাসু কি থেকে কি করতে পারে তোরা হয়তো জানিস। জি ভাই। গ্রুপে বসে আছে সিরাজের লোক। সাথে সিরাজ মুচকি হাসি মুখে নিয়ে বলে, শিকারকে না মারতে পারলে শিকারের পরিবারের কাউকে মার, দেখবি মরার থেকে বেশি কষ্ট পাবে। কিন্তু ভাই, সাথে যে আছে সে কে? রাসু। রাসু নাম শুনে গ্রুপের সবাই কেঁপে ওঠে। আতঙ্কের গন্ধ যায় তাদের নাকে। সিরাজ হেসে দেয় তাদের এই অবস্থা দেখে। সে বলে, নাম শুনেই ভয় পেলি তোরা? রাসু তুই অবাক হইলে মনে হচ্ছে। অবাক হওয়ার কি আছে? আর এসেই ভালোই করেছিস, প্রথম ভুল এবার শুদ্ধ হবে। সিরাজের কথা শুনে হেসে দেয় রাসু। সবাই রাসুর হাসি দেখে ভয় পায়। রাসু বলে, তোর আবার শুদ্ধ? কি অপরাধ করেছে এই শিশু মেয়েটা? কেন মেরেছিস তাকে? কেন সেটা তুই জেনে আসছিস সেখানে? নিজের মৃত্যুটা নিজেই টেনে এনেছিস। শেষবার একটা কথা বলতে পারবি, তোর ফাই কোথায় আছে? সেটা জানার খুব প্রয়োজন নাকি তোর? প্রয়োজন দেখে জিজ্ঞেস করেছি। সেটা না জানাই থাক। তাহলে তো শেষ কাহিনী এখানেই। বের হয়ে যায় রাসু। হাসতে থাকে সিরাজ। রাসু একটু দূরে যেতে ব্লাস্ট। সকালবেলা ফাদার সিরাজ ভাইকে খেয়ে ফেলেছে ওরাও। এই কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায় তার। ভাইয়ের মৃত্যুর খবরটা কানে আসছে। ভয়ঙ্কর রূপ নেয় সে। খাট থেকে নেমে চোখে সাদা চশমা পরে নেয়। হঠাৎ করে কেউ এসে বলে, বাবা তুমি এত সকালে উঠে গেলে আজকে? এমনি। আর তোকে খুশি মনে হচ্ছে? হ্যাঁ বাবা, আজকে কলেজে বড় একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা, যা দেখে শুনে যাস, সাথে গাড়ি নিয়ে যাস। ওকে বাবা। বাবা তোমার মন খারাপ? না রে মা। ওকে বাবা, আমি গেলাম। কলেজের মাঠ ভর্তি মানুষ। সাউন্ড স্পিকারে গান বাজছে। মঞ্চে নাচানাচি হচ্ছে। হাত উঁচিয়ে তালি দিচ্ছে মানুষ। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজে। কেউ মন খারাপ করে বসে আছে। পিছন থেকে আদিবা এসে বলে, কিরে দিশা, সবাই মঞ্চে আনন্দ করছে আর তুই এখানে মন খারাপ করে বসে আছিস? কই মন খারাপ করে বসে আছি? তোর চোখে প্রবলেম আছে শয়তানি কোথাকার। ও, তোর মন খারাপ না? ওকে চল। কোথায়? মঞ্চে একটু পরেই তোর নাচের নাম ডাকা হবে। ও তাই তো, আমার তো মনেই নেই। চল চল। রিশা চলে যায় মঞ্চের সামনে। স্পিকারে বলা হচ্ছে। সবাই হাততালি দেয়। রিশা পায়ের ঘুঙ্গুর পরে মঞ্চে যায়। স্পিকারে গান ছেড়ে দেয়। নাচ শুরু হয়। রিশার নাচ দেখে অন্য কেউ রেগে বসে থেকে গাড়ি নিয়ে চলে যায়। থাকবে না সে কলেজে। গাড়ি করে বাসে চলে যায়। বাসে আসতেই তার বাবা বলে, কি রে শালা, তুই রেগে আছিস কেন? কিছু না বাবা। শিলা চলে যায় উপরে। তার বাবা চেয়ারে বসে ভাবে, রাসু, তুই দুনিয়ার যে কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আমার ভাইকে মেরেছিস, এর প্রতিশোধ আমি নেবই। কলেজের অনুষ্ঠান শেষ হলে রিশা বাসে চলে যায়। মন খুশি তার। সারপ্রাইজ হয়েছে আজও সবার কাছে। বাবার জায়গা পূরণ করেছে সে। তার বাবা ছিল রাজশাহী কলেজের ভিপি, এখন সে নিজেই। রাত 10:21। রাজশাহীর রাস্তা ফাঁকা। টুকটাক গাড়ি চলছে। এক লাইনে 10 থেকে 12টা গাড়ি আসছে। কেউ রাস্তা থেকে লাইট
ধরতেই থেমে যায় সব গাড়ি। এগিয়ে যায় তিনজন মানুষ, হাতে ধরে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে বলে, কিরে ডলার, কেমন আছিস? আর তোকে চিন্তিত মনে হচ্ছে কেন? রাসু, তুই ছাড়া আমি একারে চিন্তিত, কারণ সিরাজ। ডলারের কথা শুনে হেসে দেয় রাসু। ডলার বুঝতে পারে রাসুর হাসির কারণ। জড়িয়ে ধরে সে রাসুকে, হেসে বলে, আমি জানতাম তুই এটা করবি। আয়, মেন হাউসে চল, সব রেডি আছে। এই রাজশাহীর সবচেয়ে বড় কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা কর। মানে অ্যাডমিশন নিয়ে কি করবি? আর কলেজেই বা কেন? এটা রাসুর ব্যাপার, মনে রাখিস। এই রাসু কারণ ছাড়া কোনো কিছু করে না, যেটা বলেছে সেটা করবি। ওকে, হয়ে যাবে। আর আলম কোথায়? সে আছে। চলে যাই তারা সবাই সেই মেন হাউজে। নতুন মানুষে পা পড়েছে রাজশাহীর মাটিতে, পড়ছে এক আতঙ্কের ছায়া। সকালবেলা বাইকে করে যাচ্ছে রিসা, হঠাৎ বাইক থেমে যায়। রিসা বাইক থেকে নেমে আশেপাশে তাকায়। দূর থেকে কেউ দৌড়ে এসে পড়ে। রিসা রিক্সা ডেকে চলে যায় কলেজে। রিসাকে বাইক ছাড়া কলেজে দেখে তার বান্ধবী আদিবা বলে, কিরে রেশা, বাইক কোথায়? আর বলিস না, বাইক রাস্তায় প্রবলেম হয়েছে, তাই গ্যারেজে নিয়ে গেছে। তাই বল, চল ওখানে গিয়ে বসি। রিসা তার বান্ধবীর সাথে গিয়ে ঘাসের উপর বসে কথা বলছে আর হাসছে। কলেজের গেট দিয়ে অচেনা একটা ছেলে ভিতরে প্রবেশ করে। শরীরে কাপড়ে কোনো ভাঁজ নেই, কাঁধে ব্যাগ ঝোলানো, মাথা নিচু করে হাঁটতে থাকে সে। ইটের কোনায় আঙ্গুল লেগে পড়ে যেতে নিলে আবার শক্ত হয়ে দাঁড়ায়। মাথা উঁচিয়ে তাকায় সে। মুখ দিয়ে হালকা বের হয় একটা কথা, নীলা। অবাক হয়ে দৌড়ে যায় সে। রিসা হাসতে ব্যস্ত। অচেনা সে রিসার কাছে গিয়ে বলে, নীলা, তুমি বেঁচে আছো? রিসা মাথা উঁচিয়ে তাকায় তার দিকে। সে আবারও বলে, নীলা। জি, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। বেঁচে আছি মানে? কি বলছেন আপনি? আর আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি রাসু। এই, কে রাসু? আর আমাকে আপনি নীলা বলে ডাকছেন কেন? তুমি আমাকে চিনতে পারো নাই? আমি রাসু, তোমার কলিজের রাসু। পাগলের মতো দেখাই যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনি পাগল। আমি তো আপনাকে চিনি না। আর আপনি বলছেন আমি নীলা? হ্যাঁ, তুমি আমার নীলা। এই রাফি, দেখ তো কি আবোল তাবোল বলছে পাগলটা। এই, তুই কে হে? এখানে ঝামেলা করছিস কেন? সরি ভাই, আমারই ভুল হয়েছে। যা এখান থেকে। মাথা নিচু করে চলে যায় রাসু। দূর থেকে এসব দেখে হাসছে কেউ। রাসু ক্লাসে ঢুকতেই সে এসে বলে, এটাই দেখা বাকি ছিল, টপ মাফিয়াকেও আজকাল থ্রেট দেয়। ডলার, তোর কাছে যা। যাচ্ছি। রিসা বসা থেকে উঠে ক্লাসরুমে যাচ্ছে। তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করতেছে। পেছনে তাকাতে দেখে রাসু উকি দিয়ে তাকে দেখছে। রিসা পেছনে গিয়ে রাসুকে জিজ্ঞেস করে, প্রবলেম কি? না, কিছু না। তাহলে পিছনে ফলো করছেন কেন? নীলা, তুমি কি আমার সাথে মজা করছো, তাই না? সত্যি আপনি পাগল। দূর, কোথা থেকে যে সব পাগল ছাগল আসে এই কলেজে। চলে যায় রিসা ক্লাসরুমে। রাসু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আদিবা খেয়াল করে সব। সে কল দেয় আলমের কাছে। রাসু এখানে কেন? রাসু রিসাকে নীলা মনে করছে। ওকে, সোহানা কোথায়? আলম কল কেটে দেয়। কি বলবে সে? তার যে বলার কিছু নাই। নিজের বোন এই দুনিয়ায় জীবিত নেই, চলে গেছে না ফেরার দুনিয়ায়। চোখ ভর্তি পানি। হাতের পিঠ দিয়ে চোখে জমে থাকা পানিটুকু মুছে বসে থেকে উঠে চলে যায় বারান্দায়। ঘড়িতে দুপুর 2টা বেজে 32 মিনিট। কলেজের গেট দিয়ে বের হয় রিসা। রাস্তা ফাঁকা, নাই রিক্সা। হাঁটতে থাকে রিসা। পিছু নিচ্ছে রাসু। একটু দূরে যেতেই রিসা পেছনে তাকায়, দেখে রাসু তার পিছু নিচ্ছে। গলির কাছে আসতেই রাসুর হাত টেনে গলির ভিতর নিয়ে যায় আদিবা। রাসু আদিবাকে দেখে রেগে যায়। কি করলি তুই? আমার নীলা চলে যাচ্ছে। আরে এটা নীলা না, রিসা। রিসা? হ্যাঁ রিসা। আর তোর মতো আমি অবাক হয়েছিলাম, এটা নীলা। হয়েছে অনেক অবাক, পরে জানতে পারবি এটা রিসা, রাজশাহী কলেজের ভিপি। মুচকি হাসে রাসু। আদিবা বলে, হাসছিস কেন? কারণ বাসায় যা। চলে যায় আদিবা। রাসু পিছনে ফিরতে রিসা অবাক। রাসু রিসা বলে, আদিবার সাথে আপনার কিসের সম্পর্ক? না, কিছু না। তুমি বাসায় যাও নাই? কথা ঘোরাবেন না। আপনাকে এই শহরে আজ প্রথম দেখেছি।
আর আদিবাকেই বা আপনি কিভাবে চিনেন? সে আমার কাজিন। তাই নাকি? আদিবা তো বলছে তার নাকি কাজিন টাজিন নেই, সে একাই রাজশাহীতে থাকে। এত কিছু বলতে পারবো না আপনাকে। সাইড। রিশা রাস্তা ছেড়ে দাঁড়ায়। রাসু হাঁটতে থাকে। রিশার মাথায় চিন্তা ঢুকে ভাবতে থাকে সে। আদিবা তাহলে আমাকে মিথ্যা বলেছে? আর সেই বাকে পাগলের মতো দেখতে? সবচেয়ে বড় কথা, নীলাটাকে সে আমাকে নীলা বলে ডাকছে কেন? দূর, মাথা জ্যাম হয়ে যাবে মনে হচ্ছে। মন খারাপ করে বসে আছে শিলা। তার বাবা কায়া সান্ত্বনা দিচ্ছে তাকে। বুঝলাম না কি হয়েছে তোর, কাল থেকে দেখছি মন খারাপ। কিছু হয় নাই। পিস্তলটা কোথায় তোমার? অবাক কায়া তার মেয়ের কথায়। কি বলছে তার মেয়ে? সে আবারও জিজ্ঞেস করে তার মেয়েকে। কি হয়েছে তোর? পিস্তল দিয়ে কি করবি? খুন করব একজনকে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, আর কাকে খুন করবি তুই? শিলা কান্না করে দেয়। কায়া তার মেয়ের চোখের পানি দেখে অবাক। কায়া বলে, কি হয়েছে, কাঁদছিস কেন? বাবা, রিশা আমাকে কলেজের সবার সামনে অপমান করেছে। সে আমাকে নিষেধ করেছে সেই কলেজে যেন আমি না যাই। কি এত বড় সাহস? কায়ার মেয়েকে অপমান করে? তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। ওকে বাবা, তার প্রতিশোধ চাই আমি। হঠাৎ কায়ার ফোন বেজে ওঠে। বসা থেকে উঠে চলে যায় অন্য রুমে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ফাদার রাসু রাজশাহীতে চলে আসছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। খোঁজ লাগিয়ে রাখ কোথায় আছে। আর সিজি কলেজের রিশাকে, তাকে শাসিয়ে দিস। সে আমার মেয়েকে অপমান করেছে। জি ফাদার। কল কেটে দেয় কায়া। জোরে হেসে দেয়। সে ভাবতে থাকে, না চাইতেই শিকার কাছে চলে আসছে। টোপটা সময় মতো ফেলে দিব। আমার ভাইকে মেরেছিস তুই, এর প্রতিশোধ নিবই আমি। অপেক্ষা কর তুই। রাত 11টা। রাসু বসে আছে ক্লাবের টেবিলে, হাতে সিগারেট টান দিতেই ডলার বলে, খবর চলে গেছে। কাছে আসতে দে। কিন্তু সে যে রাজশাহীতে আছে, তুই জানিস কিভাবে? সেটা সময় মতো জেনে যাবি। চল। ক্লাব থেকে বের হয় রাসু, সাথে ডলার। নীরব রাস্তা, কুকুরের ডাক শোনা যাচ্ছে। হুট করে কেউ সামনে এসে বলে, কিরে, কেমন আছিস রাসু? আরে তুই এখানে কেন? নিজের বন্ধুকে ছাড়া থাকা চাই বল। ডলার অবাক হয়ে আছে। দৌড়ে যাই তার কাছে। কেমন আছিস আলম? হে ভালো, কতদিন পর তোকে দেখলাম। আমিও। আর সোহনাও কেমন আছে? চুপ হয়ে যাই আলম। রাসু বলে, ডলার আয়, যা বলার পরে বলবো। ওকে। চলে যাই তারা তিন বন্ধু। আবারও একসাথে তিন বন্ধু। মনের মতো বন্ধু হলে প্রেমিকার দরকার হয় না। বিপদে আপদে যে বন্ধুদেরকে পাশে পাওয়া যায়, সেই তো প্রকৃত বন্ধু। সকালবেলা রেশা ঘুম থেকে উঠে চলে যায় নিচে। তার মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। রেশা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলে, মা, চা দাও। চা নিজে বানিয়ে খা। বিয়ের পরও কি আমি তোকে চা বানিয়ে দিয়ে আসবো? কিছু শিখে খা। মা, তুমি এমনটা বলতে পারলে? যাও, চা খাবো না। রাগ না দেখিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবি। ওকে। রিশা চলে যায় উপরে। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে আদিবা তার মায়ের সাথে বসে গল্প করছে। রিশা দেখে হালকা রেগে যায়। সে নিচে নেমে বলে, কি রে আদিবা, তুই এখানে কেন? কেন আসতে পারি না? সেটা বলি নাই। মা খেতে দাও, লেট হয়ে যাবে। আর আদিবা, বস, আমার সাথে খাবি। না রে, আমি খেয়ে আসছি। রিশা খেয়ে আদিবাকে নিয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। কলেজের গেট দিয়ে ঢুকতেই রিশা শুনতে পায়, এই রিশাকে এই কলেজে? একজন রিশাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। রিশা ভয় পাওয়ার মেয়ে না, সেও এগিয়ে যায় তাদের সামনে। একজন ছেলে বলে, তুই তাহলে রিশা? তোর তো সাহস কম না। কায়া ফাদারের মেয়েকে অপমান করেছিস। এই রিশা কারণ ছাড়া কাউকে অপমান করে না। আজকে কারণ ছাড়াই তোকে সাইজ করব। হাত উঁচিয়ে থাপ্পড় দিতেই অন্য কেউ ছেলেটার হাত ধরে ফেলে। তুই কে? সাধারণ মানুষ। এই দেখ, সে সাধারণ মানুষ হয়ে অসাধারণ মানুষের কাজে বাধা দিচ্ছে। ভালো করে বলি, এখান থেকে চলে যা। না গেলে হাত পা ভেঙে রাস্তায় বসিয়ে রাখবো। সে সামনে থেকে সরে যায়, মাথা নিচু করে চলে আসে। হঠাৎ তিনটা গুলি এসে লাগে সে ছেলেটার মাঝে। তিনজনের মাথায় লুটিয়ে পড়ে তিনটা লাশ। অবাক কলেজের সবাই, বেশি অবাক রিশা, সাথে আদিবা। সবাই চারদিকে তাকাচ্ছে। কে গুলি করেছে,
আশেপাশে এমন কেউ নাই। রাসু নিচে যেয়ে মুচকি হাসে। সেই হাসি খেয়াল করে রিশা। কলেজ ফাঁকা হয়ে যায়। রিশা সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আদিবা হাত ধরে টানতে থাকে। রিশা, চল এখান থেকে, খারাপ কিছু হতে পারে। কি হবে? হ্যাঁ, আমার কলেজে খুন খারাপি আর আমি নিজেই চলে যাব? আর রাসুটাকে? সেটা আমি কি করে জানবো? তুই তো তার কাজিন, তুই তো ভালো করেই জানার কথা। কার কাজিন আমি? তুই কি আবল তাবল বকছিস? সে নিজেই বলেছে তুই তার কাজিন। মিথ্যা বলছে। এখন চল এখান থেকে। আদিবা রিশাকে টেনে নিয়ে যায়। রিশা চিন্তায় পড়ে যায়। অচেনা ছেলেটার হাসি, আবার হুটহাট গুলি, এসবের মানে কি? আর কেই বা গুলি করেছে? রাসু আসলে কে? কি তার মতলব? রাজশাহীতে প্রথম দেখছি মনে হচ্ছে, আগে কখনো দেখে নাই। চেয়ারে বসে আছে কায়া, মাথায় চিন্তা। সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। নিজের ভাইকে হারিয়ে একা হয়ে গেছি মনে হচ্ছে। এসব ভাবছে কায়া। হঠাৎ জুড়ে হেসে ওঠে সে। চোখ যায় মদের বোতলের দিকে। বসা থেকে উঠে মদের বোতল হাতে নিতেই কল আসে তার। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, বস, রাজশাহী কলেজেই আছে রাসু। আমাদের লোককে মেরেছে সে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। যাক প্রাণ কিছু, সবকিছুর বিনিময়ে পেয়ে যাব রাসুর মৃতদেহটা। তার ব্যবস্থা করা আছে। কিছুই বুঝলাম না বস। বুঝার জন্য বলি নাই, সময় হলে ঠিকই বুঝবি। কল কেটে দেয় কায়া। মদের বোতলে মুখ দিতেই তার মেয়ে শিলা এসে বলে, বাবা কি করো? কায়া তার মেয়ের গলার আওয়াজ শুনে মদের বোতল লুকিয়ে ফেলে। শিলা দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইলে কায়া বলে, চলে যাচ্ছিস যে? তুমি তো বিজি মনে হচ্ছে। না, আয়, কি বলবি বল। কিছু বলবো না, আমি গেলাম। চলে যায় শিলা। কায়া বুঝতে পারে তার মেয়ে রাগ হয়েছে। কায়া পকেট থেকে ফোন বের করে কল দেয় অন্য নাম্বারে। রিসিভ করে সে বলে, বলেন। কেমন আছিস? চিন্তিত মানুষ ভালো থাকে না। আমি চিন্তিত না, আমি ভালো আছি। পরে বলেন। খেয়েছিস? না খেয়ে থাকার মানুষ আমি না। আর খাবারটা কি সেটা আপনি জানেন? জানা আছে। তুই বাংলাদেশে আসলে উপকার হতো আমার। ওকে, সময় মতো চলে আসবো। ঘড়িতে রাত 11:58। ক্লাবে লাল নীল লাইটগুলো জ্বলছে। চকচকে চারপাশ। নাচছে সুন্দরী, মজা নিচ্ছে ছেলে পেলে। মদের বারের টেবিল ভর্তি মাঝ বয়সের মানুষ খাচ্ছে মদ। ক্লাবের দরজায় দাঁড়িয়ে আছে 2টা মানুষ। ক্লাবের সামনে 3টা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে ক্লাবে ঢুকতেই দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো আটকাই তাদেরকে। সালা আমাকে বলে হাত উপরে। এই ডলার কিছু বলবি নাকি? ডলার গাড়ির পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মুখ থেকে সিগারেট ফেলে দৌড়ে আসে। কি হয়েছে রাসু? ওকে জিজ্ঞেস কর। সে বলে হাত উপরে তুলতে। সালা বাইন, কাকে কি বলছিস তুই? জানিস কে? একদম ফোটা করে দিব। যা এখান থেকে। ডলার কোমর থেকে পিস্তল বের করে বলে। ভয়ে কাঁপতে থাকে তারা দুজন। রাসু ক্লাবের ভিতর ঢুকে, সাথে ডলার চেয়ার টেনে বসে রাসু। ডলার দাঁড়িয়ে আছে। রাসু বলে, আজ 3 বছর পরে ক্লাবে আসছি রে। সেই মদের ঘ্রাণ নাকে আসছে। নীলা তোকে কতবার বারণ করেছে ক্লাবে না আসার জন্য, তুই তো তার কথা শুনতিই না। নীলা। এলসিডি লাগানো দেওয়ালে। সামনে বড় বড় পুলিশ অফিসার বসে আছে। রফিক সাহেব রেগে আছে। বসা থেকে দাঁড়িয়ে বলে, এই রাজশাহীতে খুন এটা খুব ভাবার একটা বিষয়। আপনার কলেজের সবার সামনে আমি কিছু বুঝতে পারছি না। রাজশাহীতে এমন এক মানুষও আছে যে সবার সামনে 6টা খুন করার কেউ দেখেনি। স্যার? আলম সাহেব চুপ করে আমার কথা শুনুন। সবাইকে বলি এই মানুষটাকে ধরার খুব প্রয়োজন আমাদের। যে সবার সামনে খুন করতে পারে সে সাধারণ মানুষ না। জি স্যার। প্রতি রাতে এসব খেয়ে কেন আসো বাসায়? রাস্তায় পড়ে থাকলেই হয়। একদম আমাকে ছোবে না। কতবার বলেছে এসব খাবে না, কেন এসব খাও? আর খাবো না। সরি সরি সরি। ক্লাবে যাবে না আজকের পর থেকে? ওকে প্রিয়। আরে রাসু, কি হয়েছে তোর? রাসু ভাবতে থাকে তার আগের কিছু কথা। হঠাৎ ডলার ধাক্কা দিতেই রাসু চমকে ওঠে। ভাবনা থেকে ফিরে আসে। চলো। কোথায়? এতক্ষণ ধরে ডাকছি, তোর কোনো হদিশই নাই? বের হতে হবে। ওকে চল। বের হয়ে ক্লাব থেকে চলে যাই তারা সবাই। পিছনের কথা ভাবতে চায় না রাসু। কষ্ট হয় তার। প্রিয় মানুষটা বেঁচে নেই, এটা সে মেনে নিতে পারে না। আগেও পারেনি, হয়তো এখনো পারবে না। সকালবেলা রিশা কলেজে যাচ্ছে। সামনে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারেন কিছু একটা হবে। বাইক থামায় রিশা। ছেলেগুলো
এগিয়ে এসে বলে, তোর সাথে কে আছে? মানে তুই কার সাথে জড়িত? কলেজে তোর জন্য আমাদের লোক মারা যায়, আর কে গুলি করছে বল, সে কে? আমি জানি না। সেটা পরে দেখা যাবে রকিব। বলেন ভাই। নিয়ে চল, এক কাজে দুই কাজ হবে। গিয়ে ধরে রিশাকে মুখ চেপে গাড়িতে তুলে ফেলে। রিশা চিৎকার করতে পারছে না, হুম শব্দ করে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। বররুম, মাথা থেকে ঠিক 1 হাত উপরে লাইট জ্বলছে। চেয়ারে বাঁধা রিশা, চোখে কালো কাপড় বাঁধা, ভয় পাচ্ছে সে। হঠাৎ কেউ বলে ওঠে, চুলের মুঠি ধরার শখ তোর অনেক, আজ তা দেখবো। রিশা কণ্ঠ বুঝতে পারে এটা শিলা। আস্তে করে রিশা বলে, শিলা তুই? হ্যাঁ, আমি। এই কাপড় খুলে দে। চোখ থেকে কাপড় খুলতেই দেখে রিশার সামনে দাঁড়িয়ে আছে। রিশা জোর গলায় বলে, এখানে কেন নিয়ে আসছিস আমাকে? কেন, ভুলে গেলি নাকি? নাকি মনে করিয়ে দিতে হবে? দেখ, এটা তুই একদম ভালো করলি না। ঠাস করে থাপ্পড় মারে রিশার গালে। তাকায় সে শিলার মুখের দিকে। সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিস, কিছু বলিনি, ভেবেছিস আমারও দিন আসবে। তুই কি প্রতিশোধ নিচ্ছিস? হ্যাঁ, প্রতিশোধ নিচ্ছি। নিজের থেকেও বেশি আপন ভাবতাম তোকে, আর তুই কিনা সবার সামনে আমাকে অপমান করছিস। আরে, ক্লোজ ফ্রেন্ডরা সবকিছুই শেয়ার করতে পারে, আর তুই সাধারণ একটা ব্যাপার নিয়ে সবার সামনে আমাকে অপমান করেছিস। দেখ, যেটা আমি করেছি একদম ঠিক করেছি। এখানেই থাক তুই, বাইরের আলো দেখার আশা ছেড়ে দিস, আর এটাই আমার প্রতিশোধ। শিলা চলে যায়। রিশা চিৎকার করে বলে, দেখ শিলা, আমাকে এখান থেকে বের কর, আমার মা একা, আমি ছাড়া। বিকেল 5টা বেজে 3 মিনিট। চিন্তিত রিশার মা। পাশে বসা আদিবা সান্ত্বনা দিচ্ছে রিশার মাকে। খালা চিন্তা করো না, দেখো রিশা ঠিক চলে আসবে। আর কখন আসবি? সে কলেজ শেষ করে চলে আসে, আর আজকে আসছে না কেন? আর কলেজেও যায়নি তো যাবে কোথায়? আদিবা চিন্তায় পড়ে যায়। রিশা যাবে কোথায়? আজকে কলেজেও যায়নি, শিলা কিছু করেনি তো? আদিবা বসা থেকে উঠে বলে, খালা আমি দেখছি কি করা যায়, রিশা তোমার কাছে চলে আসবে, চিন্তা করো না। বাসা থেকে বের হয় আদিবা। কাঁধের ব্যাগ থেকে ফোন বের করে কলে রাসুর কাছে। একটু দেখা কর আমার সাথে। অফিস রুম ভর্তি মানুষ, টেবিলে ফাইল রাখা, ছবি ছড়ানো টেবিলের উপরে। রফিক সাহেব একটা ছবি হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলেন, তা পা ধরছে এই রাজশাহীতে, জানি না কি হবে। সবাইকে বলি রাসুকে ধরে, আর সে কেন এই রাজনীতি আসছে, কলেজের খুনটা তার দিকেই থেকেই হয়েছে। কি তার মতলব? স্যার, সে কোথায় আছে তা তো আমাদের জানা নেই। পুলিশ চাকরিটা আপনি না নিলে পারতেন। মুখ বন্ধ করে ফেলে ছোট মিয়া। রফিক সাহেব লোক করে আলমের দিকে। আলম সাহেব, আপনি এই রাজশাহীতে নিজের ইচ্ছা এসেছেন, তাই আপনাকেই এই ব্যাপারটা দেখতে হবে। আর বড় কলেজে আছে সে, তাই চেনা অনেক কঠিন। সামনে থেকেও তাকে চিনতে পারবেন না তাকে, তাই বলি খুব করে চেষ্টা চালিয়ে যান। জি স্যার। ওকে স্যার। ঘড়িতে রাত 10টা বেজে 46 মিনিট। ফ্ল্যাটের চারিদিকে অন্ধকার, মানুষের আনাগোনা খুব কম মনে হচ্ছে। ফিসফিস করে কথা শোনা যাচ্ছে, হয়তো কেউ কথা বলছে। তো আমি কি করব সেটা তুই ভালো করেই জানিস। মানে কায়া, রাস্তা ক্লিয়ার মনে হচ্ছে, হাঁটতে হবে সেই রাস্তায়। রাসু মানের উত্তর দেয় না, পেয়ে যাবি রেসাকে। রাত গভীর হয়েছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রাইভেট জেট থেকে নামে এক ছেলে। মুখ ভর্তি খুচা দাড়ি, চুলগুলো স্প্রাইক করা, হাঁটু ছেঁড়া প্যান্ট, শার্টের বুকের বোতাম খোলা। দূর থেকে কেউ তার অপেক্ষায় আছে। কাছে আসতেই সে বলে, শাওন, কেমন আছিস? উপর দিয়ে ভালো আছি, ভেতর দিয়ে না। এখনো রেগে আছিস আমার উপর? রাগ? সে তো অনেক আগেই করেছি। ক্ষমা করিসনি এখনো? ক্ষমা করার কাজ আপনি করেননি। শিলা কোথায়? ভাইয়া, আমি এখানে। কেমন আছিস বোন? ভালো, তুমি কেমন আছো? ভালো। বাসায় যাওয়া যাক। চলো ভাইয়া। সকালবেলা কলেজের মাঠে গোল হয়ে বসে আছে কিছু ছেলেপিলে। আড্ডা হচ্ছে তাদের। কেউ হাসাহাসি করছে, আবার কেউ খাতায় লেখালেখি করছে। যার যে স্বভাব। কলেজের গেট দিয়ে ব্ল্যাক একটা গাড়ি ঢুকে। সবাই তাকায় সেই দিকে। কেউ বারান্দায় বসে আছে, হঠাৎ চোখ যায় সেই ব্ল্যাক গাড়ির দিকে। বসা থেকে উঠে একটু সামনে এগিয়ে যায়। গাড়ি থেকে নামে এক ছেলে, সাথে 2টা ছেলে।
নেমে সোজা দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের সামনে যায়। অবাক হয়ে দাঁড়িয়ে আছে সে। চলে আসে সে তার কাছে, এসেই বলে, হাত বাড়ায় রাসু শিলার দিকে। এসব দেখে অবাক হচ্ছে অন্য কেউ। চোখ মারে রাসু তার দিকে, বুঝতে পারে সে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। বিকাল 5টা, রাস্তায় টুকিটাকি গাড়ি চলছে। রাসু রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে পায় একটা মেয়ে রাস্তা পার হওয়ার জন্য অনেক চেষ্টা করছে। রাসুর চোখ যায় মেয়েটার হাতে স্টিল স্টিকের দিকে। বুঝতে পারে সে মেয়েটা হয়তো অন্ধ, হাতের স্টিক দিয়ে রাস্তা বাড়ি দিচ্ছে। নীলা ঢালাই পা পড়ে যেতে পারে। রাসু দৌড়ে যায় তার দিকে। হুট করে রাসু মেয়েটার হাত ধরে হাঁটতে থাকে। কেঁপে উঠে মেয়েটার হাত। মেয়েটা ডান হাত দিয়ে রাসুর মাথায় হাত দেয়। রাসু অবাক হয়, সে মাথায় হাত দিচ্ছে কেন? রাসু মেয়েটার দিকে তাকায়, দেখে মেয়েটা কিছু বলার চেষ্টা করছে। হুট করে কেউ এসে বলে। মধ্যবয়স্ক লোকটা মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে রাসু বলে, ওনার কি হয়েছে? চোখ দেখে বুঝলাম কথাও বলতে পারে না। রূপা মেয়েটা বারবার হাত দিয়ে রাসুর দিকে দেখাচ্ছে। সে লোকটা টেনে নিয়ে যায় রূপাকে। রাসু সেখান থেকে চলে যায়। রূপাকে বাসায় নিয়ে আসে। ঘড়িতে রাত 10:02। অন্ধকার রুমে বসে আছে রিশা। বাম পাশের জানালাতে হালকা আলো আসছে। রিশার চোখে পানি। চিন্তিত সে, তার মা বাসায় একা। একটা দিন কাটিয়েছে সে এই অন্ধকার রুমের মাঝে। মাথা কাজ করছে না তার। কি করবে সে বুঝতে পারে না। হঠাৎ দরজার শব্দ শুনতে পায় রিশা। বসা থেকে উঠে দাঁড়ায় সে। দরজার কাছে যেতেই বলে, কি রে আমার বেস্টুনি, কেমন আছিস? শিলা, কেন এমন করছিস তুই? এখান থেকে বের কর আমাকে, মা বাসায় একা। শিলা ঠাস করে একটা থাপ্পড় দেয় রিশাকে। সে পড়ে যায়। আমি তোকে এখানে যা করার করছি, আর তুই তো আমাকে সবার সামনে অপমান করেছিস। তোর কপাল ভালো, তোকে আমি মেরে ফেলি নাই। তুই আমার হাত থেকে রেয়াই পাবি না সহজে। হাত জোর করছি, আমাকে এখান থেকে বের কর। চলে যায় শিলা। রিশা কিছু বলছে না, চুপ করে বসে আছে দেওয়ালে পিঠ থেকে। ডান পাশে জানালা। ফিসফিস করে কেউ বলছে, রিসা এদিকে আসো। রিশা অবাক, বসা থেকে উঠে জানালার পাশে যেতেই শক্ট হয়ে যায়। আপনি এখানে কেন? ওরা কেউ দেখতে পারলে ক্ষতি হতে পারে আপনার। মুচকি হাসে রাসু। হাত দিয়ে জানালার পাট দুইটা খুলে ফেলে। রাসুর ভিতরে প্রবেশ করে। রিশা বলে, চলে যান আপনি এখান থেকে। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। রাসুকে চিনো তুমি? এখানে তোমার জন্য আসছি, সাথে না নিয়ে যেতে পারবো না। তাদের কথা শুনে বাহিরে থাকা ছেলেটা দরজা খুলে রুমে ঢুকে পিস্তল তাক করে রাসুর দিকে। রাসু ভয় পাচ্ছে রিশা। রাসুর ঠোঁটে এক চিলতে মুচকি হাসি। রিশা রাসুর দিকে তাকায়। কিরে, সামনে দিয়া না এসে পিছন থেকে আসছিস যে? রাসুর কাজই আগে, পিছনে। পিছন থেকে কাজ করতে মজা পাই আমি। রাসু নাম শুনি ভয় পেলি। হুমড়ি খেয়ে পড়ে রাসুর পায়ে। ভাই মাফ করে দিন, আমাদের জানা ছিল না এই মেয়ে আপনার কেউ হয়। এই রাজশাহীতে আপনি এসেছেন তাও অজানা আমাদের। প্লিজ ভাই মাফ করে দিন। ম্যাডাম যা বলছে তাই করছি। এখানে আমাদের কোনো দোষ নেই, টাকার বিনিময়ে এটা করেছি। মাফ এই রাসু করে না, তোদেরকে এমনিতেই মাফ করতে হবে। কারণ আছে এখানে অনেক, আর এই রাসুর কথা যেন কেউ জানতে না পারে। জি ভাই, কেউ জানবে না। এই শহর ছেড়ে চলে যাবি। এই শহরে যেন তোদেরকে আর না দেখি। জি ভাই, আর দেখবেন না। এই বাঁচতে হলে চল সবাই। সবাই চলে যায়। অবাক হয়ে দাঁড়িয়ে আছে রিশা। রাসু রিশার হাত ধরে টান দিতেই বলে, কে আপনি? যার নাম শুনতেই পাতি মাস্তান হুমড়ি খেয়ে পায়ে পড়ে যাই। সে অনেক কথা, এখন চলো। আদিবা বাহিরে অপেক্ষা করছে। হ্যাঁ আদিবা। বসা থেকে বের হয় তারা দুজন। আদিবা গাড়ি থেকে বের হয়ে জড়িয়ে ধরে রিশাকে। কেঁদে দেয় আদিবা। রিশা বলে, কাঁদিস না, আমার কিচ্ছু হয়নি। শয়তান মেয়েটা কি অবস্থা করেছে তোর? কান্নাকাটি বাদ দিয়ে চলুন। চলে যায় তারা। রিশা বাসে আসতেই তার মা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় ছিলি মা? তুই তো জানিস আমি তোকে ছাড়া একা, তুই ছাড়া আমার কেউ নেই। মা, আমার কিছু হয়নি, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? নিজের সন্তান দূরে থাকলে কোনো মা শান্তিতে থাকতে পারে বল? হ্যাঁ বুঝেছি, আর কান্না করতে হবে না, তোমার মেয়ে চলে এসেছে।
গাড়িতে বসে আছে আদিবা আর রাসু। আদিবা রাসুকে প্রশ্ন করে, তুমি আসলেই গাধা। তাকে দিয়ে এই ঠিকানাটা চিনেছি। কলেজের শেষে তার পাশে বসেছিলাম, হঠাৎ তার কল আসে, সে উঠে চলেছে অন্য পাশে। হ্যাঁ বল। ম্যাডাম আপনাকে আসতে হবে। ওকে, রাত 10টায় আসবো। ওকে ম্যাডাম। এই হলো ফ্রেন্ডশিপের কারণ। তুই তো জানিস এই রাসু কিছু করলে খুব বুঝে শুনে করে। এই যে এটা তোর আলমের ঠিকানা, সময় মতো চলে যাস। ধন্যবাদ আমার ভাইটা। ওকে, ভালো থাকিস আর দেখে শুনে যাস কিন্তু। রাত শেষ হয়েছে। সকালবেলা রিশা ঘুম থেকে উঠে খেয়ে চলে যায় কলেজে। গাছতলায় বসে আছে সে, সাথে আদিবা। রিশা ভাবতে থাকে, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি আসলে সে খারাপ না, কিন্তু সে কে, কি তার পরিচয়? তাকে দেখে তারা শহর ছেড়ে চলে যাবে কেন? রাসুর কি পরিচয় তা খুঁজে বের করতেই হবে আমাকে। রাত 9টা। আলমের বাসার নিচে দাঁড়িয়ে আছে আদিবা। রাগ জমেছে আদিবার আলমের উপর। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকে সে আলমের দরজার সামনে। দরজা খুলছে না। হুট করে দরজা খুলে আদিবা আলমের কলার চেপে ধরে ভিতরে নিয়ে যায়। আলম অবাক হয়ে আদিবার কাণ্ড দেখে। আরে কি করছো? পড়ে যাবো তো। পরিচয়ের জন্যই করেছি। কি মনে হয় আমাকে তো? রাজশাহীতে আসিস, আমার সাথে দেখা করিস না, পালিয়ে থাকিস কেন? দেখো আমি প্রবলেমে আছি, চেয়েছি সব প্রবলেম শেষ করে তোমার সাথে দেখা করব। এই কিসের প্রবলেম? হ্যাঁ, এখন বুঝে আমাকে আর ভালো লাগে না, পুরান হয়ে গেছি এখন। বাচ্চা কথা বলবে না বলে দিলাম। শান্ত হয়ে আমার কথা শোনো। আদিবা খাটে বসে। আলম তার পাশে বসে থাকা সোফায় বসে বলে, আচ্ছা একটা কথা বলতে পারবা? নিজের কলিজার বন্ধুকে যদি পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেই তাহলে কেমন ভালো থাকা চাই? বুঝলাম না, বুঝিয়ে বলো। রাসুকে ধরার দায়িত্ব আমাকে দিয়েছে, এখন আমি কি করব? নিজের বন্ধুকে কিভাবে পুলিশের হাতে তুলে দিব? হঠাৎ কল আসে আলমের। ফোন নাম্বার দেখে রিসিভ করতেই ও পাশ থেকে বলে, কোথায় তুই? বাসায়। কেন? আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বের হ। কল কেটে দেয় আলম। আদিবাকে বলে, রাসু বাইরে দাঁড়িয়ে আছে, চলো। আলম আদিবা বাহিরে বের হয়। রাসু বাইকে বসে আছে। আলম বলে, তুই এখানে কেন? জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বল। পুলিশের চাকরিটা তোকে ছেড়ে দিতে হবে। মানে? মানে এই যে পুলিশের চাকরিটা তোকে ছেড়ে দিতে হবে। এই সাধারণ চাকরির জন্য বন্ধু ও নষ্ট হোক আমি তো চাই না। তার মানে তুই সব জানিস? ঠিক আছে, তাই হবে। এখন থেকে আবারও শুরু। ওকে থাক, আমি গেলাম। চলে যাই রাসু। নিজের ভালোবাসা নেই, হারিয়ে গেছে। থাকা ভালোবাসাটা কেড়ে নিয়েছে। সেই সুখে থাকা দুটি মানুষের মাঝে একটি মানুষ নেই, তার প্রিয় মানুষের দুষ্টামিগুলো। মাঝরাত। একই রুমে বসে আছে শাওন, সাথে তার বাবা কায়া। কায়ের হাতে কিছু সাইড কাটা ছোট ছবি। সে বলে, এটাই রাসু, আর এই ছবিটার মানুষই হলো ডলার। আর আসল কথা বলাই হয়নি, রাসু আমার ভাইকে মেরেছে, মানে তোর চাচা সিরাজকে। শাওন চেয়ার থেকে উঠে যায়। রাগ জমেছে তার শরীরে। চোখ দুটো লাল হয়ে গেছে, কারণ সিরাজ তার বাবার চেয়েও বেশি আদর করত তাকে। শিলা এ ব্যাপারে যেন কিছু না জানতে পারে। শাওন পকেট থেকে ফোন বের করে কল দেয় কাউকে। ফোন চেক করে দেখ, একটা ছবি পাঠানো আছে। জি বস, কাজ হয়ে যাবে, কিন্তু আপনি যে বাংলাদেশে আছেন সেটা আমাদেরকে জানতে পারতেন। ঘড়িতে রাত 2:26। অন্ধকার রুম, চারপাশে মানুষে ঘেরা। চেয়ারে বাঁধা অবস্থায় আছে ডলার। চোখের সামনে বসে আছে, তাও দেখা যাচ্ছে না। হুট করে লাইট জ্বলে ওঠে। ডলার দেখে সামনে কেউ বসে আছে, কথা বলছে না সে। শাওন পিস্তল তাক করে ডলারের কপালে। পিস্তলের ট্রিগার চাপ দিতে শাওনের ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার রিসিভ করতে বলে, আমি যে শহরে থাকি সে শহরটা আমার কথাই চলে, আর তুই কিনা আমার পুলিশের বন্ধুকে তুলে নিয়ে গেলি। মুচকি হাসে ডলার। কানে ফোন নিয়ে বসে আছে শাওন। উপর পাশ থেকে আবারও বলে, কিরে ঘন্টা শুনে চুপ হয়ে গেলি নাকি? বন্ধুকে পাওয়ার আশা ছেড়ে দে। তুই তোর প্রিয় বোনকে পাওয়ার আশা ছেড়ে দে, মানে নিজেই শোন। ভাইয়া আমাকে নিয়ে যাও এখান থেকে, ওরা আমাকে মেরে ফেলবে। আমি বাঁচতে চাই ভাইয়া। তোর কিছু হবে না। কল কেটে যায়। ডলার হাসছে, তা দেখে রেগে যাচ্ছে শাওন। কিছু করার নাই, চাইলেও কিছু করতে পারবে না ডলারকে। সকালবেলা। আজ শুক্রবার, কলেজ বন্ধ। রিশা ঘুমিয়ে আছে। ব্রুম ব্রুম বালিশের নিচে থাকা
ফোনটা কেঁপে ওঠে। হালকা চোখ খুলে ফোন হাতে নিতেই কিছু ছবি তার ফোনে আসে। ছবিগুলো ভালো করে দেখেই অবাক। নিচে ছোট্ট করে লেখা। অবাক হচ্ছে রিশা। বাইক চালাচ্ছে রাসু। রাস্তা ফাঁকা। বাইকের সামনে নজর যায় তার। বাম পাশে তাকাতেই দেখতে পায় সেদিনের অন্ধ মেয়েটা বসে আছে, হাতে এসি। রাসু বাইক থামে। বাইক থেকে নেমে সে মেয়ের সামনে গিয়ে বলে, রূপা কেমন আছেন? রাসুর কণ্ঠ শুনে কেঁপে ওঠে সে মেয়েটা। পাগলের মতো চারদিকে হাত দিয়ে ধরার চেষ্টা করে। রাসু মেয়েটার হাত ধরে বলে, সেদিন রাস্তা পার করেছিলাম আমি। সে রূপা মাথা নাড়ে। রাসু দেখে রূপার চোখ থেকে পানি পড়ছে। অবাক রাসু রূপার চোখে পানি দেখে। রাসু বলে, আপনি কাঁদছেন কেন? এই মেয়েটার কাছে আসলে নিজেকে খুব আনন্দিত মনে হয়। মনে হয় সে আমার অনেক কাছের একটা মানুষ। আপু, ভিতরে চলো। তোমাকে কতবার বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না। অপরিচিত কেউ কথা বললে তার সামনে বসবে না। রাসু রূপার সামনে বসে থাকায় বাসার ভিতর থেকে 14 বছরের একটা মেয়ে সে উপরের কথাগুলো বলে। দুঃখিত আমি। ঠিকই বলেছেন, অপরিচিত কারোর সাথে কথা বলা ঠিক না। ভিতরে নিয়ে যান আপনার বোনকে। মেয়েটা রূপাকে নিয়ে যায় ভিতরে। রূপা বারবার পিছনে তাকাচ্ছে, চোখে দেখতে পায় না, তাও অনুভব করতে পারে কে তার কাছ থেকে কতটুকু দূরে যেতে পারে। মুখে হাসি নিয়ে রাস্তায় হাঁটে আলম। বোঝা যায় মাথাটা হালকা হয়েছে তার। চিন্তা মুক্ত সে। দূরে ডলা দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট তার। আলম পিছন থেকে সিগারেট কেড়ে নিয়ে টান দিতেই ডলার দেয়। কিরে, তুই সিগারেট খাচ্ছিস কেন? তুই তো এসব খাওয়া ছেড়ে দিয়েছিস। মানে, আর তোর গায়ে ইউনিফর্ম নাই কেন? ছেড়ে দিয়েছি পুলিশের চাকরি। কি কেন? তুই কি চাবি ছোটখাটো একটা চাকরির জন্য কলিজার বন্ধুত্ব শেষ হয়ে যাক? কখনোই না। এটাই রাসুকে ধরতে বলা হয়েছিল আমাকে, কিন্তু আমি পারি নাই এমনটা করতে। রাসু বলেছে আমার মতোই, তাই ছেড়ে দিয়েছি। প্লিজ এমনটা করিস না। রাসুর জীবনের কাহিনীটা তো তুই জানিস। এখন চল, 3 বন্ধু আজকে একসাথে মাল খাবো। চল। কাঁধে হাত দিয়ে হাঁটে দুজন। নাই কোনো চিন্তা। জীবনটাই অন্যরকম। কারো না কারো জীবনে লুকিয়ে আছে কষ্টের অতীত। হোক সেটা প্রেম বা ভালোবাসা, লুকিয়ে থাকা কষ্টটা কেউ দেখাতে পায় না। মুখে হাসি নিয়ে বলতে হয় আমি ভালো আছি। এই হাসিটা না চাইতেও হাসতে হয়। বিকেল 5টা। রিশা বসে আছে নদীর পাড়ে, সাথে রাসু। চুপ হয়ে আছে দুইটা মানুষ। রিশার মাথায় অনেক কথাই ঘুরপাক খাচ্ছে। কি বলবে সে বুঝতে পারে না। হঠাৎ রাসু বলে ওঠে, কেন এনেছেন এখানে? কিছু কথা বলার জন্যই এসেছি। বলুন, কি বলবেন? এই রাজশাহীতে কেন আসছেন? মানে? এই রাজশাহীতে কেন এসেছেন আপনি? টপ মাফিয়া রাসু এই রাজশাহীতে শুধু শুধু তো আসবে না। চুপ হয়ে যায় রাসু। রিশার কথার উত্তর তার কাছে আছে, কিন্তু তা বলার শক্তি তার কাছে নেই। কি বলতে সে? জীবনে যে অনেক কিছু হয়েছে, ভুলে থাকার চেষ্টাও করেও ভুলতে পারে না তার অতীত। কিছু জিজ্ঞেস করেছি আমি। এসব বলার সময় এখন আমার কাছে নাই। আমার যেতে হবে। রিশা উচ্চ হাসতে লুটিয়ে পড়ে। রাসু অবাক। এই কথাই রিশা হাসবে কেন? এখানে যাওয়ার জন্য আপনাকে আনা হয় নাই। রাসু রেগে গেলে অনেক কিছু হয়ে যাবে। যেতে হবে আমাকে। যাবেন ঠিক আছে, কিন্তু আপনার জায়গায় না, আমার জায়গায়। মানে দেখুন। রিশা হাততালি দিতেই হুড় করে 20 থেকে 25 জন মানুষ হাতে বড় বন্দুক নিয়ে সামনে আসে। রিশা বলে, তার গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। জি ম্যাডাম। রাসু মুচকি হাসি। হাসি গান বোঝার ক্ষমতা রিশা নেই। সে রাসুর হাসি দেখেই যাচ্ছে। রাসু বলে, এত বড় চালটা ভালোই লেগেছে। এটা চাল না, আর আপনার কিছু হবে না। আমি উপরে জানিয়ে দিব। আপনার সাজা যেন খুব কম হয়। এই রাসুর শরীরে ঠোকা দেওয়ার মানুষ এই দুনিয়ায় পয়দা হয় নাই। সেটা দেখা যাবে। এই নিয়ে চলো। রাসু ইচ্ছাকৃতভাবে গাড়িতে বসে। গাড়ি চলতে থাকে থানার উদ্দেশ্যে। থানায় এসে গাড়ি থেকে নেমেই রাসু জোরে হেসে দেয়। কি আছে তার এই হাসিতে? একটা মানুষকে থানায় নিয়ে আসলে তার চিন্তা পার থাকে না। আর রাসু হাসছে মনের আনন্দে। ঘড়িতে রাত 10:37। থানার মেন অফিসে বসে আছে রিশা। হাতে রাসুর ছবি সে ফাইলগুলা। হুট করে শফিক সাহেব এসে বলে,
হ্যাঁ আসুন। আপনাকে ভাবতাম অনেক জ্ঞানী একটা মানুষ আপনি, এখন দেখি আপনার মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। আমি কিডন্যাপ হয়েছি কায়ের মেয়ের হাতে। খুব সাধারণভাবেই ছিলাম তার কাছে। রাসু বের করেছে তার কাছ থেকে, সব জেনেও সামনে এগিয়ে যায়নি। আলম চাকরি ছাড়ার কারণ তার বন্ধুকে সে ধরতে পারবে না। মানে আলমের সাথে রাসুর কিসের সম্পর্ক? কলিজার বন্ধু তারা দুজন, সাথে আরেকজন, সে হচ্ছে ডলার। আপনি এত কিছু জেনেও কিছু করেননি কাউকে? ঠান্ডা মাথায় কাজ করলে কাজ সম্পূর্ণ হয়, আর আমার কাজটা আরো আগেই সম্পূর্ণ করতে পারতাম যদি রাসুর ছবিগুলো আমার কাছে থাকতো। এখন তো সবই জানেন, চালান করে দিন তাকে। আরে এত তাড়া কিসের, যান আপনি এখন। জি ম্যাডাম। চলে যায় শফিক সাহেব। রিশা শফিক সাহেবের চেয়ে এক ধাপ উপরে অফিসার। তার মুখে মুখে কথা বলার সাহস কারণে ছদ্মবেশে ছিল সে। শুধু রাসুকে ধরার জন্য কলেজের ভিপি সে আগে থেকে। তার মাও জানে না সে এত বড় পুলিশ অফিসার। আলম বসে আছে চেয়ারে, চিন্তা হয়তো তার মাথায় নেই। ডলার কল দেয় আলমকে। মানে রিশা দেখতেছি। থানার ভিতরে বসে আছে রাসু, মুখে এক চিলকে মুচকি হাসি। রিশা বাহিরে দাঁড়িয়ে আছে। রাসুর হাসি দেখে বাহির থেকে বলে, এখনো মুখে হাসি? আপনার তো ভয় পাবার কথা। এ রাসু ভয় পাবে? আপনি তো বোকার মতো কথাও বলতে পারেন। এ রাসু কি তা একটু পরেই দেখতে পারবে সবাই। রিশা অবাক রাসুর মুখে দুই কথা শুনে। রিশা সামনে এগিয়ে যে বলে, এখানে কেউ আসবে না আপনাকে ছাড়িয়ে নিতে। মনে কর আমি বাইরে আছি। বাইরে হইচই শোনা যাচ্ছে, মনে হচ্ছে থানার ইটের খোয়াগুলা খুলে পড়বে মাটিতে। ছোট মিয়া দৌড়ে এসে বলে, রিশা ম্যাডাম, বাহিরে অনেক ছেলে পেলে হাতে বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। মুচকি হাসে রাসু। রিশা তার দিকে তাকায়, চোখ মারে রাসু রিশার দিকে। রিশা রেগে বাইরে বের হতে সামনে ফাইল হাতে দাঁড়িয়ে আছে উকিল। রিশা অবাক, এত বড় উকিল এই থানায় কেন? এই যে রাসু ভাইয়ের কাগজ, 2 মিনিটের মধ্যে রাসু ভাইকে বাইরে দেখতে চাই। চলে যায় উকিল সাহেব। থানার বাইরে দাঁড়িয়ে আছে রাসু, পিছনে ছেলে পেলে দাঁড়িয়ে আছে। রিশা বারান্দায় দাঁড়িয়ে আছে। রাসুর সামনে এগিয়ে গিয়ে বলে, এর পরিণাম খুবই ভয়াবহ হবে। মনে রাখিস, আমি টপ মাফিয়া রাসু। ক্ষমা আমার কাছে নাই। রাত 2টা। রেগে আছে শাউন, সান্ত্বনা দিচ্ছে তার বাবা। দেখ, যা করার প্ল্যানে করতে হবে, এত তারা কিসের? দেখুন, আমি সেটা ভাবতেছি না। আমি ভাবতেছি সে থানায় ছিল, কিন্তু থানা থেকে বের করছে কে তাকে? সে সাধারণ মানুষ না, তার এই শহরে অনেক মানুষ আছে যাদের এখনো দেখা যায়নি। হতে পারে, কিন্তু আমার হাত থেকে তার রেহাই নেই। আমার চাচাকে মেরেছে, আমার বোনকে কিডন্যাপ করেছে, আমি তাকে ছাড়বো না। যা করার প্ল্যান মাফিক করতে হবে। কিন্তু রিশাটা আবার কে? থানায় সবচেয়ে উপর লেভেলের অফিসার রিশা, রাজশাহী কলেজের ভিপিও সে। দেখার ইচ্ছা হচ্ছে। ইচ্ছা পূরণ পরে করিস, এখন আয়, অনেক রাত হয়েছে, ঘুমাবি। যান আপনি। সকালবেলা ঘুম নাই, সারা রাত জেগে কাটিয়েছে রিশা। বালিশের নিচ থেকে ফোন নিয়ে কল দেয় আদিবার কাছে। কোথায় তুই? আমার ঘুম ভাঙিয়ে তুই জিজ্ঞেস করছিস আমি কোথায়? আমার বাসায় আসতে পারবি? কেন এত সকালে তোর বাসায় যাবো কেন? কাজ ছাড়া বলি নাই, কাজের জন্য ডেকেছি। ওকে আমি আসছি। ওকে। জানালার এক পাট খোলা, সূর্যের আলো রুমের ভিতর আসছে। বিছানায় শুয়ে আছে রূপা। ঘুম নাই 3 রাত ধরে। প্রিয় মানুষকে পেয়ে না পাওয়া, হঠাৎ আসছে আবার হঠাৎ হারিয়ে যাচ্ছে। রূপা হাতে স্টিক নিয়ে খাট থেকে নামতে সেই 14 বছরের মেয়েটা এসে বলে, আপু আয় খাবি, বাবা বসে আছে। মেয়েটা রূপাকে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে নিচে নামে তারা। 2 বোন টেবিলে বসে আছে তাদের বাবা তারেক রহমান। তিশা, তোর বোনকে ভালো করে সাজিয়ে রাখিস। কেন বাবা? আজকে দুপুরে পাত্রপক্ষ থেকে দেখতে আসবে রূপাকে, তার বিয়ের কথা বলবে। তারেক রহমানের কথা শুনে রূপা বসা থেকে দাঁড়িয়ে যায়, চোখ থেকে পানি পড়তে। তার বোন তিশা বলে, না বাবা, রূপা আপু এসব বিয়ের জন্য মোটেও প্রস্তুত না। প্লিজ বাবা, আপুকে কাঁদিও না। জীবনটাই তার চোখের পানিতে ডুবে যাচ্ছে। কিন্তু ছেলেটা অনেক ভালো। আর কিছু শুনতে চাই না, চলো আপু। চলে যায় তিশা তার বোনকে নিয়ে। রুমে আসতেই রূপা তার বোন তিশাকে জড়িয়ে ধরে। বোনের ভালোবাসাটা সত্যি অনেক সুন্দর হয়, হোক সেটা সৎ বোন বা আপন।
কলেজের ক্যান্টিনে বসে আছে রিশা আর আদিবা। রেগে আছে রিশা। তা দেখে আদিবা বলে, বাসাটাকে কিছু বলবি বলে এখনো বললি না, কলেজে এসেও কিছু বলছিস না, রেগে আছিস কেন? হ্যাঁ, কি বলছে বল। রাসুর সাথে তোর কিসের সম্পর্ক? মানে কি, হঠাৎ এই কথা বলছিস কেন? এই কথার উত্তর পাওয়ার জন্যই তোকে ডেকেছি। দেখ, এসব নিয়ে এখন না ভাবলেও চলবে। যা বলেছি তার উত্তর দিতে বলছি। রাসুর সাথে তোর কিসের সম্পর্ক? সে আমার ভাই। মানে? আমার ভাই, আর কিছু জানতে চাস? এসব আমাকে আগে বললি না কেন? আর তুই তো বলেছিস তোর কেউ নেই। এই শহরটা রাসুর নামে, আর যারা এই শহরে বসবাস করে তারা হয়তো রাসুকে চিনে না, আর রাসু নাম শুনলেই প্যান্ট ভিজে যায়। তাই নাকি? হ্যাঁ তাই। তুই তো একটা পুলিশ অফিসার ছদ্মবেশে আসিস রাসুকে ধরার জন্য। আফসোস, সেই আশাটা তোর পূর্ণ হলো না। রিশা অবাক আদিবার কথা শুনে। এই শহরের কেউ জানে না আমি পুলিশের চাকরিতে আছি। আর আদিবা জানে কিভাবে এসব? ভালো থাকিস রিশা। আদিবা বসা থেকে উঠে চলে যায়। রিশা যে আছে আদিবার যাওয়ার দিকে। হঠাৎ কেউ এসে বলে, কেমন আছো রিশা? রিশা উপরে তাকিয়ে অবাক। এত বছর পর একটা মানুষের দেখা পাবে সে ভাবতেও পারে নাই। জীবনটা তো ভালোই ছিল, আবার হয়তো ভালোবাসার রাগ অভিমানে দুর্বল হয়ে যাবে মনে থাকা সেই শক্তিগুলো। অতীত সবার পিছনেই থাকে, কেউ হয়তো মুখ ফুটে বলতে পারে না। আমি খুব কষ্টে আছি। আমার অতীতের কথা মনে হলেই ভিতরে থাকা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। তিনটা মানুষ নেশাগ্রস্ত হয়ে ক্লাব থেকে বের হয়। চারিদিকে দাঁড়িয়ে আছে ছেলেপুলে। হুট করে সামনে গাড়ি এসে থামে। ডলার বলে, তোরা যা, আমি একটু আসছি। যা শালা, এই গাড়ি চালা। রাসু আর আলম গাড়িতে উঠতেই চলতে থাকে গাড়ি। আলম বলে, কিরে তুই এত খুশি কেন? কারণ ছাড়া আমি খুশি থাকি না। আছে একটা কারণ। আদিবাকে বলে দিস কলেজে যাওয়া বন্ধ করে দিতে। কেন? কেনর উত্তর রাসু দেয় না। যা বলেছি তাই করিস। ভাই, সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় অন্ধ, চোখে দেখে না। রাসু অবাক ভাবতে থাকে, অন্ধ মেয়ে রূপা নয় তো। রাসু গাড়ি থেকে নেমে সামনে যেতে দেখে রূপা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, হাতে স্টিক, সাথে কেউ নাই। হুট করে রাসু বলে ওঠে, রূপা, আপনি এখানে কেন? আর রাসুই বা কিভাবে আসছেন? কিরে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? এটা পাবলিকের জায়গা, প্রেম প্রীতি করার জায়গা না। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। রূপা মাথা নাড়ায়। রাসুর হাত ধরে গাড়িতে গিয়ে বসে রূপা। আলম পিছনে বসে। রাসু আর রূপা একসাথে মুচকি হাসছে। আলম 60 কোটি টাকার ব্রিফকেস টেবিলে রাখা, তার সামনে বসে আছে ডলার। অন্য একজন এসে বলে, কিরে, প্রস্তাবে রাজি তাহলে? রাজি না হয়ে পারলাম না। আমি টাকার বিনিময়ে সব করতে পারি বন্ধু, সেটা তো টাকার চেয়েও বড় না? বাহ, তুই তো ভালো কথা বলতে জানিস। কথাগুলো রাসুর কাছ থেকে শিখেছিস মনে হচ্ছে। সবকিছু সবার থেকে শিখতে হয় না। হয়েছে, এখন কাজের কথা বলি। রাসুকে শেষ করতে পারলে এর থেকে দ্বিগুণ পাবি। কাজ শেষ হয়ে যাবে। তাই যেন হয়, আর না হলে তুইও উপরে চলে যাবি। কলেজের মাঠে অবাক হয়ে বসে আছে রিশা। সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে বলে, হ্যাঁ, শাওন, আমি। তুমি? মনে হচ্ছে আমাকে দেখে তুমি চিন্তিত হয়ে গেলে। হতেই হবে। একটা মানুষ হঠাৎ করে হারিয়ে গিয়েও আবার 3 বছর পর সামনে এসে দাঁড়ালে যে কেউই অবাক হবে। আগের মতোই আছি। তুমি কেমন আছো? ভালো। ভালোবাসাকে হার মানিয়ে চলে গেছো টাকার পিছনে, আবার কি মনে করে আমার সামনে আসছো? বাবার কথায় আসতে হয়েছে। আমার কথা মনে হয়নি এতদিন? চুপ হয়ে যায় শাওন। কি বলবে বুঝে উঠতে পারে না। রিশার কথার জবাব তার কাছে নাই। মুচকি হেসে চলে যায় রিশা। রাসুর গাড়ি এসে থামে রূপার বাসার সামনে। গাড়ি থেকে নেমে যায় রূপা। রাসু রূপার হাত ধরে ঘরে নিতেই রূপার বোন তিশা এসে বলে, এটা কেমন অভদ্রতা, একটা অন্য মেয়ের হাত ধরেছেন কেন? রূপা হাত নাড়িয়ে বলে দেয় সে কিছু কয় নাই। তিশার সামনে এসে বলে, এখনকার ছেলেদের বিশ্বাস হয় না, চলো আপু। আপনার বোনের খেয়াল রাখলেই পারেন। আর সব ছেলেরা একরকম হয় না। আপনার বোন রাস্তায় চলে গিয়েছে, রাস্তা থেকে এনেছি, এটা দোষ হয়ে গেল? তিশা পিছনে ফিরে তাকায়নি। উচিত কথার ভাত নাই, এটা জানা বাকি নাই কারোর। রূপা পিছনে তাকিয়েছে। রাসু রূপার চোখের দিকে চেয়ে দেখে রূপার চোখে পানি। কে এই রূপা? তার সবকিছু আমার পরিচিত মনে হচ্ছে কেন? আর একটা অন্ধ মেয়ের প্রতি এতটা দুর্বল হচ্ছে কেন? মনে হচ্ছে সে আমার অনেক চেনা মানুষ। ঘড়িতে 8টা বেজে 19 মিনিট।
চিন্তাহীনতা মানুষের মন খুব ভালো থাকে। কায়া বসে আছে সোফায়, হাতে মদের গ্লাস, মুচকি হাসছে আর মদের গ্লাসে চুমুক দিচ্ছে। কি মনে করে যেন মদের গ্লাসটা টেবিলে রেখে দেয়। উঠে দাঁড়ায় সে, পানির মগে হাত দিতেই মগটা ফসকে পড়ে যায় হাত থেকে। মগ ফ্লোর থেকে তুলতেই তার ফোনে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে কল কেটে দেয়। হাসিতে লুটিয়ে পড়ে কায়া। মনের ইচ্ছাটা পূরণ হবে মনে হচ্ছে। ভাইকে মারার প্রতিশোধ নিবই আমি। আজ রাতটাই হয়তো শেষ দিন রাসুর। হা হা হা, খেলা হবে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাসু। দরজা খুলছে না। হঠাৎ দরজা খুলতেই দেখে ডলার দাঁড়িয়ে আছে। রাসু বলে, কির আলম কোথায়? বাইরে গিয়েছে, কি জানি কাজ আছে বলেছে। চল খাবো, ক্ষুধায় মরে যাচ্ছে। খাবার রেডি আছে, তুই খেয়ে নে। কেন, তুই খাবি না? আমি খেয়েছি। সালা আজ আমাকে ছাড়াই খেয়ে নিলি। প্লিজ বন্ধু, আমারটা তুই খা, আমি আর খেতে পারবো না। ওকে, তোর খেতে হবে না। রাসু ভিতরে এসেই ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে খাবারের টেবিলে গিয়ে বসে। খাবার খেতে থাকে সে। ডলার রুমে কিছু খুঁজছে, পাচ্ছে না। ডলার তাড়াহুড়ো করে খুঁজতে থাকে কিছু। হঠাৎ রাসু এসে বলে, কি রেখে খুঁজছিস? ও শিট, কোথায় রেখেছি? আজ কাজটা না হলে সব শেষ হয়ে যাবে, টাকাগুলো হারাতে হবে। না, কিছু না। এরা খুঁজছিস মনে হয়। রাসু পিস্তলটা বের করে ডলারের দিকে এগিয়ে কথাটা বলে। ডলার অবাক, রাসুর হাতে তার পিস্তল যাবে কি করে। ডলার বলে, এটা তোর হাতে কি হবে? এটা তো আমার রুমে থাকার কথা। আজ না হয় আমার কাছেই থাক। না, তোর কাছে থাকতে হবে না, দে বলছি। এই শহরের রাসুকে মারবে এমন মানুষ পয়দা হয় নাই রে। আর তুই আমার পুলিশের বন্ধু হয়ে আমাকে মারার প্ল্যান সাজাস আমার শত্রুর সাথে সামান্য কিছু টাকার জন্য। এমন একটা বেইমানি করতে পারলি? এত টাকার লোভ তোর? আমাকে বলতি টাকা যত লাগে আমি দিতাম তোকে। তুই এসব জানিস কি করে? শুনবি ছোট গল্পটা? রাসু ভাই ডলার ভাই কায়া ভাইয়ের সাথে বসে আছে। এই কথা শুনে রাসু হতবস্ত হয়ে যায়। নিজের শত্রুর সাথে কলেজের বন্ধু কিসের সম্পর্ক? যা বলছে সব রেকর্ড করে রাখ। জি ভাই। এটা ছোট গল্প, আর তুই তো জানিস আমি কি করতে পারি। আমার লোক প্রতিটা গ্যাংয়ে আছে। যে জায়গাটা আমি চিনি না সেটা আমার লোকেরা চিনে। আরে তোর থেকে আমার চেলাপোলা লোকগুলোও ভালো রে। আমি যাকে আপন ভাবি সে যদি আমার সাথে বেইমানি করে তাকে আমি বাঁচিয়ে রাখি না। আর তুই তো কলিজায় আঘাত করেছিস, তোকে বাঁচিয়ে রাখি কি করে বল? প্লিজ রাসু, মাফ করে দে। বেইমানি করা মানুষের মুখের কথা আমি বিশ্বাস করি না। পিস্তল তাক করে ডলারের দিকে মিনতি করতে থাকে ডলার। রাসু দুইটা বুলেট ছুড়ে ডলারের বুকে। লুটিয়ে পড়ে ডলারের লাশ, চোখে পানি। রাসু ডান হাতে পিঠ দিয়ে চোখের পানি মুছে ডলারের পকেট থেকে ফোন বের করে কল লিস্টে যেয়ে দেখে কায়া ভাই দিয়ে সেভ করা কায়ার নাম্বার। রাসু ছোট্ট করে একটা SMS দেয় কায়ার নাম্বারে। ডলারের ফোন পকেটে রাখে রাসু। বেইমানি পর মানুষ করে না, বেইমানি করে কলিজায় থাকা আপন মানুষগুলা, যাদেরকে আমরা সব থেকে বেশি আপন ভাবি, যাদেরকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি, তারাই বেইমানি করে। টাকার লোভ রাস্তার ফকিরের পাগলেও আছে। যারা টাকা লোভে নিজের আপন মানুষকে মারার চেষ্টা করে তারা মানুষ না, তারা বেইমানের খাতায় লিস্ট হয়ে যায়। SMS দেখে খুশিতে ফেটে পড়ে কায়া। মদের গ্লাসের চুমুতে কল দেয় ডলারের নাম্বারে। চলে আয় আমার মেইন ক্লাবে। ওকে ভাই। রিশার পাশে শুয়ে আছে শাওন। ঘড়িতে রাত 3:33। রিশা বলে, ছেড়ে যাবে না তো? আর যাব না, আমার বাবুটাকে অনেক মিস করেছি আমি। তুমি মিস করেছো? আর আমি তোমাকে ভুলেই গিয়েছিলাম। ভালো তো তুমি বাসো না আমাকে, যদি ভালোবাসতে তাহলে এমন কথা বলতে পারতে না। এইটুকু তো কমই বলেছি, বেশি কথা বললে গলা টিপে মেরে ফেলবো। ওকে, আর বেশি কথা বলবো না। ভোর থেকে ফজরের আজান হচ্ছে। রাসুর মনে চিন্তা নেই, সব ঠিকঠাক ভাবেই হচ্ছে। আর আমি তো ডলার এসব না ভাবি কাজের রাস্তায় হাঁটি। মুচকি হেসে চলেছে রাসু। হঠাৎ মনে পড়ে যায় আলমের কথা। পকেট থেকে ফোন বের করে কল দেয় আলমের কাছে। কোথায় তুই? সালা তুই এত খারাপ হয়ে গেলি, বিয়ের আগেই সাথে শুয়ে গেলি। আদিবার সাথেই আসি। বাজে কথা না বলে বল, কেন কল দিয়েছিস? বিকাল 5টায় আমার বাসায় থাকবি। কেন? কাজ আছে, চলে আসিস, রাখলাম। ওকে। সকালবেলা শাওন বাসে আসতেই তার বাবা কায়া বলে, সারা রাত কোথায় ছিলি?
আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কেন এমন করিস তুই? এখন তো একটু ভালো করে কথা বল। আমি ভালো করে কথা বলতে পারি না। যেই মানুষটা আমার মাকে মেরে ফেলতে পারে তার সাথে ভালো করে কথা বলবো প্রশ্নের মাঝে, এটাই মানায় না। মাথা নিচু করে ফেলে কায়া। কি করবে, নিজের ছেলের কাছে সে অপরাধী। সামান্য ওষুধের জন্য দুনিয়া ছেড়ে চলে যায় শাওনের মা রাবিয়া বেগম। নেশাগ্রস্ত হয়ে পাশে আসে প্রতিদিন কায়া। রুমের ওপাশে শাওন বসে পড়েছে। কায়া এই ঘরে এসেই বলে, এই উঠ। ক্ষমা করুন, আমার শরীরটা ভালো না, এই শরীর নিয়ে রান্না করতে পারবো না। শালা, আমি না খেয়ে থাকবো? হাঁপাচ্ছে রাবিয়া বেগম। হাত দিয়ে দেখাচ্ছে ওষুধের বক্স। কায়া দেখেও না দেখার ভান করছে। হঠাৎ হেসকি দিয়ে মারা যায় শাওনের মা রাবিয়া বেগম। শাওন দরজায় দাঁড়িয়ে আছে, দেখছে সব। ছোট মানুষ, কিছু করার উপায় নেই তার। দৌড়ে যায় তার মায়ের কাছে, ডাকতে থাকে, মা কি হয়েছে তোমার? কথা বলো মা, কথা বলো। কায়া রাবিয়ার চোখের দিকে চেয়ে বুঝতে পারে সে মারা গিয়েছে। কায়া তার ছেলে শাওনকে হাত ধরে জোর করে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। শাওন চোখে পানি মুছে তার বাবার সামনে থেকে চলে যায়। কায়া নিচে চেয়ে আছে, কিছু করেনি। নিজের ছেলের কাছে লজ্জিত সে। জোর গলায় কথা বলার সাহস নাই কায়ার। কায়া তার ছেলের কথা ভাবছে। দোষী হয়ে আছে সে তার ছেলের কাছে। আলম শোয়া থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। আদিবা ঘুমিয়ে আছে, ঘুম ভাঙবে না মনে হচ্ছে। আলম ফ্রেশ হয়ে বের হয়। আদিবাকে ডাকতে সে বলে, ফ্রেশ হওয়া শেষ তোমার? আদিবা, তুমি জেগে আসো। সারা রাত তো ঘুমাওনি, এখন ঘুমিয়ে কি করবো? ওকে এত কথা না বলে ফ্রেশ হয়ে রেডি হও। কেন? রাসুর কাছে যেতে হবে। তুমি রেডি হয়ে বসো, আমি আসছি। রিশা বসে আছে তার মায়ের কাছে। তার মা জিজ্ঞেস করে, কোথায় ছিলে সারা রাত? আদিবার সাথে ছিলাম, তার জন্মদিন ছিল, রাতে আসতে দেয়নি। আমাকে তো ফোন করে বলতে পারতি। সরি মা, এখন যাও, খাবার রেডি করো, আমি কলেজে যাব। রিশার মা উঠে চলে যায়। রিশা মুচকি হাসতেই তার ফোনে কল এলো। রিসিভ করে বলে, তোমার জন্য মার সাথে মিথ্যা বলতে হয়েছে। আমার জন্য সামান্য একটু মিথ্যা বলতে পারবে না? হ্যাঁ, এত কথা বলতে পারবো না, রাখি, খেয়ে কলেজে যাব। যাও, আমি একটু পরেই যাব তোমার কলেজে। শিলা ভাবছে সেই রাতের কথা। কিভাবে একটা মেয়ে পালিয়ে যেতে পারে? পালিয়ে যাওয়ার রাস্তা তো তোর বন্ধ ছিল, তাহলে কি অন্য কেউ তাকে নিয়ে গেছে? কেউ তো আমার গোপন তত্ত্বের খবর জানে না, সবাই উদাও। আর ভাবতে পারছি না। শিলা ফোন হাতে নিয়ে কল দেয় রাসুল নম্বরে। কল হচ্ছে, রিসিভ হচ্ছে না। রেগে যাচ্ছে শিলা। শয়তানটা ফোন ধরছে না কেন? কল রিসিভ হতে শিলা বলে, এই তুই ফোন ধরছিস না কেন? ঘুম আমার সব, এটার মাঝে কারো ফোন দেখি না আমি। আর কেন কল দিয়েছো সেটা বলো। কতদিন দেখা করো না, আজকে দেখা করব, কলেজে আসো। আমার সময় হলে আমি যাব, আর দেখা করার সময় হলে দেখা করব। এখন দেখা করতে পারবো না। যদি দেখা না করো আমি বিষ খেয়ে মরে যাব। কল কেটে দেয় রাসু। মুচকি হেসে বলে, পুরান পাগলে ফাঁদ পায় না, নতুন পাগলের আমদানি। দুপুর 2টা বাজতে বেশি সময় নেই। কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে রিশা, মুখে হাসি। তার প্রিয় মানুষকে অনেকদিন পর কাছে পেয়েছে। খুশি রিশা সামনে তাকাতে দেখতে পাই শাওন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে কলেজ গেটের সামনে। রিশা দৌড়ে যায় কলেজ রুমে, ছোট ব্যাগ কাঁধে নিয়ে বের হয়ে যায়। রিশা শাওনের সাথে চলে যায়। প্রিয় মানুষ সাথে থাকলে ভয় কিসের? ভালোবাসা সবার হয় না, আর যার হয় সে প্রথম সুখটাও বুঝতে পারে, আবার শেষে কষ্টও বুঝতে পারে যদি তার প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে যায়। নিখুঁত ভালোবাসা কেউ বুঝতে পারে না, নিখুঁত প্রেম সবাই বুঝতেও পারে, আবার ভাইরালও করতে পারে। একটাই কথা, সবাই সবার ভালোবাসার মানুষকে যেন পায়। বিকাল 5টা। আলম আর আদিবা গাড়ি থেকে নেমে রাসুর বাসার দরজার সামনে যেতেই দরজা খুলে যায়। আদিবা আর আলম দেখতে পায় ডলার দাঁড়িয়ে আছে। আলম বলে, কি রে ডলার, তুই? রাসু কোথায়? আমি তো রাসু। শালা মস্করা করিস না, রাসু কোথায় বল। আরে শালা, তুই আমার মুখের ভয়েস শুনে বুঝতে পারছিস না আমি রাসু? অবাক আলম, সাথে আদিবা। কিন্তু তোর এই অবস্থা কেন? আর ডলার কোথায়? উপরে চলে গেছে। মানে? মানে উপরে পাঠিয়ে দিয়েছি। বেঈমান আবার বন্ধু হয় কিভাবে? ভিতরে আয়। আলম আদিবা ভিতরে যায়। সোফায় বসে তারা দুজন। রাসু বলে, আমার এই রাজশাহীতে আসার কারণ হয়তো তোরা জানিস। ডলার ছিল আমাদের বন্ধু, কিন্তু বন্ধু হয়ে কিভাবে বন্ধুদের মারার প্ল্যান করে, আবার চিরশত্রুর সাথে।
সেদিন ছিল আমার সবচেয়ে খুশির দিন। তুই জিজ্ঞেস করেছিলি আমার মন খুশি কেন। তোকে বাসায় রেখে বের হয়েছি কলেজে যাব বলে। ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল সেদিন। রাস্তায় পা রাখতেই আমার ফোনে কল আসে। রাসু ভাই ডলার ভাই কায়ার সাথে বসে আছে, হয়তো কোনো কিছুর ডিল হচ্ছে। গোপন তো লোকের মুখে এই কথা শুনে খুব অবাক হয়েছিলাম। আমি লাস্ট কথা বলেছিলাম কি বলে সব রেকর্ড রাখিস। সন্ধ্যায় বাসায় আসার সময় আমার ফোনে রেকর্ড পাঠিয়ে দেয়। রেকর্ড ছিল, আপনার একটা চিন্তা করতে হবে না, যা করার আমি করব। শেষ হয়ে যাবে রাসু নামক টপ মাফিয়া। সেটাই যেন হয়, আর কাজ হলে 60 কোটির চেয়েও বেশি পাবি। আমি তো এটাই চাই, টাকার জন্য নিজের বন্ধু এটা সামান্য। এই রেকর্ড শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম আমি। চোখ বেরিয়ে পানি পড়ছিল আমার। চোখের পানি একবারই পড়েছে, সেটা নীলাকে হারানোর পরে। আর শেষ কান্না বেঈমানের জন্য। সেদিন বাসায় আসার পর ডলারকে দেখেছি, তোর কথা জিজ্ঞেস করেছি। সে বলেছে তুই নাকি বাহিরে ছিলি। আদিবা বলে, কিন্তু তোর প্ল্যান মনে হচ্ছে অন্য কিছু। ঠিকই বলেছিস, নিজের ভালোবাসার প্রতিশোধ না নিয়ে এই রাসু শান্তি পাবে না। নিবই আমার প্রিয়কে মারার প্রতিশোধ। এক এক করে সব কয়টাকে মারবো। গেম শুট। রাত 10টা। রিশা ঘুমোতে যাবে, বিছানায় বসতেই তার ফোন বেজে ওঠে। নাম্বার দেখে রিসিভ করতেই ও পাশ থেকে বলে, স্যার, মাথায় চিন্তার চাপ ছিল অনেক, তাই চালান করতে পারিনি। কাজ সম্পূর্ণ হবে স্যার। জি স্যার। মেন অফিসারের মুখে শাওনের নাম শুনে অবাক রিশা। কি জবাব দিবে বুঝে উঠতে পারছে না। সে যে শিকল দিয়ে বাঁধা, দুই দিকে, একদিকে ভালোবাসার বাধা আর একদিকে চাকরির আইন মেনে চলা। জি স্যার, চিনি। তুমি চাইলে সবকিছুই তোমার কাছে সহজভাবেই হবে। শাওন ড্রাগস কারবারের লিডার, তার বাবা কায়া নারী পাচারের লিডার, একসময় কায়ার ভাই সিরাজও ছিল নারী পাচারের লিডার। হয়তো তুমি সবই জানো, কিন্তু শাওনের ব্যাপারটা জানো না। এখন জানিয়ে দিলাম, যা করার তুমি নিজেই করে নিও। মনে রেখো, তুমি আইনে বসে আছো। জি স্যার। ওপাশ থেকে কল কেটে যায়। রিশা পড়ে যায় চিন্তায়। কিভাবে সম্ভব? শাওন এত কিছুর পিছনে আছে আর আমি জানি না। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তাকে ভালোবাসাটাই ভুল আমার। একা ছিলাম, ভালোই ছিলাম। রিশা এসব ভাবতে থাকে। হঠাৎ জুড়ে হেসে দেয়। মনে হচ্ছে সব রহস্য রিশার হাসিতে লুকিয়ে আছে। কি হতে পারে রিশার হাসির কারণ? এটাই কি তোমার শেষ কথা? বাসা থেকে বের হতেই দুইটা গুলি এসে লাগে নীলার মাথার বাম পাশে। লুটিয়ে পড়ে নীলা। ধরপড়িয়ে ঘুম থেকে ওঠে রূপা। পাশে শুয়ে আছে তিশা। রাত 3টার কাছাকাছি। তিশা তার বোন রূপা এই অবস্থা দেখে বলে, কি হয়েছে আপু? রূপা মাথা নাড়িয়ে না বলে দেয় কিছু হয়নি। তিশা রূপার চোখের দিকে তাকিয়ে দেখে চোখ থেকে পানি পড়ছে। তিশা হাত দিয়ে মুছে বলে, খারাপ স্বপ্ন দেখেছিস তাই না? তিশার কথার জবাব দেয়নি রূপা। শুয়ে পড়ে সে মালিশ ভিজে চোখের পানিতে। রাতের অপেক্ষা তারাই করে যাদের অতীতে আছে হাজারো কষ্ট। সকালবেলা নাস্তার টেবিলে বসে আছে রাসু, পাশে আদিবা আর আলম। আদিবা বলে, আলম, সোহানা কেমন আছে? আদিবার মুখে সোহানার নাম শুনে আলম খাওয়া রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রাসু খেয়াল করে আলমের চোখের দিকে। টলমলো করছে আলমের চোখ। আদিবা আবারও বলে, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? খাবো না। আলম খাওয়া রেখে উপরে চলে যায়। অবাক আদিবা, আলম এমনটা করবে কেন? কি হয়েছে? আর সোহানের কথা বলাতে সে চলে যাবে কেন? শোনো আদিবা, আমি বলি। রাসু সেদিন রাতের সবকিছু খুলে বলে আদিবাকে। আদিবার চোখে পানি। রাসু বলে, আরে পাগলি, কাঁদিস না। প্রতিশোধ নেওয়া হয়েছে। দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি সিরাজকে। বাকি তার ফাই কায়া। মন থেকে ভালোবাসাটা আবেগ না, সত্যিকারের ভালোবাসা পবিত্র হয়। শিলা মন খারাপ করে বসে আছে। রাত থেকে না খেয়ে আছে। তার ভাই শাওন এসে বলে, কিরে বোন, মন খারাপ করে বসে আছিস কেন? ভাইয়া, কি হয়েছে? কাঁদছিস কেন বল? ভাইয়া, একটা ছেলেকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে অবহেলা করছে, পাত্তা দিচ্ছে না। কে সে? কার এত বড় সাহস এই শাওনের বোনকে কষ্ট দেয়? রাসু নামে একটা ছেলে। অবাক শাওন তার বোনের মুখে রাসু নাম শুনে চিন্তিত চেহারে তাকায় তার বোনের দিকে। শিলা বলে, ভাইয়া কিছু বলো, তাকে ছাড়া ভালো লাগে না আমার। সে খুবই ভালো। জানি না কে এই রাসু। কে? টপ মাফিয়া রাসু। রাসু?
তার মানে এই রাসুই আমাকে কিডন্যাপ করেছে? আর আমাকেই বা কেন কিডন্যাপ করবে? তাহলে কি রিশাকেও সে আমার কাছ থেকে নিয়ে গেছে? ও শিট, সাথে ছিল এত বড় একটা মানুষ আর আমি বুঝতেই পারিনি। বড় রুম, দুপাশে দুইটা জানালা, এক পাশ দিয়ে দরজার জায়গা, চারপাশে লোকজন দাঁড়িয়ে আছে। হাতে বন্দুক নিয়ে সামনে বসে আছে দুইটা মানুষ। সিগারেটের টান দিতেই ডান পাশের লোকটা বলে, কায়া কাউকে ঠকায় না, কাজ সঠিক হলে আমি কাউকেই ঠকাই না। টাকা দরকার হলে বলিস। আর এই তোরা বাসায় যা। ভাই আমার মনে হয় রাসু মরে নাই। মানে? হ্যাঁ ঠিক আছে, আমার মাথা, রাসু বেঁচে আছে। আমি আগেই বলেছি, কাজ সম্পূর্ণ না হলে তোকেও বাঁচিয়ে রাখবো না। আরে রাখ তো তোর কাজ, এই রাসুকে মারার সাহস কারো হয় নাই। আর তুই তো পাগল রে, রাসুর সামনে বসে এসব বলছিস। মুখ থেকে সাদা চামড়ার মুখোশটা খুলে রাসু। না 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 না, ভয় পাবি না, আমি রাসু, ডলার না। প্লিজ তুই ভয় পাস না। পোলা, তোর কারণে আমার কলিজার বন্ধুকে মারতে হয়েছে, তোর কারণে আমার নীলাকে হারাতে হয়েছে। হা হা হা, তুই তো ভালোই গেম খেলতে পারিস রে। এটা কি গেম মনে হয়েছে তোর কাছে? মনে হয়েছে তাই, কিন্তু তোর থেকে বড় গেমার যে এখানে আছে সেটা তোর অজানা মাহিন। 4 থেকে 5 জন মানুষ চারপাশ থেকে বের হয়ে, হাতে পিস্তল। অবাক রাসু, কি হতে গিয়ে কি হচ্ছে অজানা রাসুর। কায়া বলে, আসল গেমটা তো এখন খেললাম রে। ফাদার, আপনার গেমের তুলনা হয় না, ভালো গেম খেলতে পারেন আপনি। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে রাসু। রাসুর হাসি দেখে পাশে থাকা সবাই অবাক। একটা মানুষ এতটা বিপদে থেকেও কিভাবে হাসতে পারে? এই শহরটাই আমার রে, আমার শহরে তোরা থাকিস রে, আর সেই শহরের শক্তিটাকেই তোর মারতে চাস? তোদের বুক ভর্তি সাহস আছে রে। মাহিন, কাজ শেষ কর। সব পিস্তল তাকায় রাসুর দিকে, ঠোঁটে মুচকি হাসি। জানালা বাহিরে থেকে স্নাইপারের গরম বুলেট এসে লাগে মাহিনের মাথায়। লুটিয়ে পড়ে মাহিনের লাশ। অবাক কায়া, চারপাশে চোখ বুলিয়ে দেখতে পায় না কাউকে। মুখে হাসি নিয়ে রাসু বলে, কিরে কেমন বুঝলি, নাকি আর একটু বোঝাতে হবে? সাথে ছেলেগুলা দৌড়ে পালায়। দাঁড়িয়ে আছে কায়া, সামনে রাসু। দেখ রাসু, সেই দিন আমার ভুল ছিল না, আমাকে ছেড়ে দে। গুলিটা মাথায় লেগেছে, হারিয়েছি আমার নীলাকে। পাগল প্রায় আমি, বডিটা খুঁজে পাইনি, তার শেষ দেখাটাও হয়নি রে। কি করে তোকে বাঁচিয়ে রাখি? মাফ করে দে, ভুল হয়ে গেছে। আমি মাফ করব, কিন্তু এই যে রাতের পর রাত নারী পাচার করেছিস, তারা তো তোকে মাফ করবে না। কপাল বরাবর শুট করে দেয়। লুটিয়ে পড়ে কায়ার লাশ। মুচকি এসে রুম থেকে বের হয়ে যায় রাসু। নিজের ভালোবাসার প্রতিশোধ নিয়েছে সে। মন খুব আনন্দিত তার। বিকেল 5টা। ঋষভ বসে আছে শাওনের পাশে। মুখে হাসি নেই, মুখে হাসি মনে কষ্ট। প্রিয় মানুষটা অপরাধী। ঈশা আটকা পড়ে আছে আইনের খাঁচায়। হনহনিয়ে চারপাশে পুলিশ দৌড়াচ্ছে। চারপাশটা পুলিশের আওতায়। শান বসা থেকে উঠতেই হাতে টান লাগে। নিচে তাকিয়ে দেখে হাতে হ্যান্ডকাপে লাগানো। শান রাগী চোখে তাকায় ঋষার দিকে। রাত 9টা। হাতে ছোট ছবি নিয়ে বসে আছে রূপা। দেখার শক্তি নেই তার চোখে। চোখ থেকে পানি পড়ছে। মুখে ছবি নিয়ে ডুবরে কেঁদে যাচ্ছে রূপা। মন বলছে, আপু। রূপা বুকে থাকা ছবিটা লুকিয়ে ফেলে। রূপার লুকাতে গিয়ে ছবিটা নিচে পড়ে যায়। তিশা ছবিটা হাতে নিয়ে অবাক। নিচে হাত দিয়ে ছবিটা খুঁজতে থাকে রূপা। তিশা বলে, আপু, এটা তো সেই ছেলেটার ছবি। এই ছবি তোমার কাছে কেন? রূপা ছবিটা তিশার কাছ থেকে নিয়ে আবারও বুকে জড়িয়ে ধরে। তিশা বুঝতে পারে এটাই তার রাসুর ছবি। তিশা বলে, আপু, এটাই কি রাসু ভাইয়া? রূপা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেদিন তোর চোখের পানি দেখে ও বুঝতে পারিনি সেটা রাসু ভাইয়া। কিরে তোরা দুই বোন কি করছিস? বাবা, এই দেখো। এটা তো সেই ছেলেটা যে রূপাকে রাস্তা থেকে বাসায় নিয়ে এসেছে। এটাই রাসু ভাইয়া। কাছে পেয়ে বুঝতে পারিনি এই ছেলেই রাসু। হ্যাঁ বাবা, খুঁজতে হবে রাসু ভাইয়াকে, সব খুলে বলতে হবে। তাই করতে হবে, কিন্তু কোথায় পাবো রাসুকে? জেলের 14 শিকের ভিতর আছে শাওন। দুনিয়ার আলো দেখতে পাচ্ছে না, সে আলোহীন। সে হঠাৎ বাহির থেকে কেউ এসে বলে, ভাই, ফাদার নেই। উঁচু হয়ে তাকায় শাওন। বাবার মৃত্যুর খবর কানে পৌঁছে গেছে।
চোখে পানি জমেছে, টলমলো চোখে বলে, কেমনটা করেছে? ভাই রাসু। কথা শুনে চোখ লাল হয়ে যায় শাওনের। জেলের শিকের মুঠি করে বলে, শিলাকে দেখে রাখিস। জি ভাই। রাতের শেষ পর্যায়ে ফজরের আজান হচ্ছে। বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। রিশার চোখে ঘুম নেই। প্রিয় মানুষটা অপরাধী নিজের হাতে জেলে ঢুকাতে হয়েছে। এইটাই কি আমার কপালে ছিল? নিজের ভালোবাসার মানুষকে এতদিন পরে পেয়েও হারানোর পথে। সে এতটা, তা আমি জানতেই পারিনি। তার পাপের শাস্তি তাকে পেতেই হবে। রিশা বিছানা ছেড়ে উঠে অজু করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ হতে তার মা এসে দাঁড়িয়ে দরজার সামনে। নিজের মেয়ে নামাজে দাঁড়িয়েছে দেখে অবাক রিশা মা। এতটা পাল্টে যাবে রিশা ভেবে পায় না। রিশা কেঁদে দেয়, জড়িয়ে ধরে তার মাকে। মা এমন একটা জিনিস যে নিজের সন্তানের চোখ মুখ দেখলেই বুঝতে পারে তার সন্তানের কিছু একটা হয়েছে। মা এমন একটা জিনিস, দুনিয়ায় সবাই বেইমানি করতে পারে, মা করতে পারে না। মায়ের দোয়া সবসময় সন্তানের সাথে থাকে। যাদের মানে তার বুঝে মায়ের জায়গাটা কতটা দামি। আজকাল তো নিজের মায়ের পেটের ভাইকে বিশ্বাস করে না। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। আমিও ভাবতে পারি নাই তুই এত বড় একটা পুলিশ অফিসার। মা, তুমি এসব জানো কি করে? আদিবা বলেছে। আদিবা? হ্যাঁ আদিবা, কাল বিকেলে সে আসছিল, তোকে বাসায় পাইনি। তুই তো তোর অফিসে নিয়ে বিজি, আর নিজের হাতে নিজের প্রিয় মানুষকে গ্রেপ্তার করলি। আমার দায়িত্ব পালন করেছি মা। ঠিক করেছিস। এখন তো কথা না বলে নিচে আয়। তুমি যাও, আমি আসছি। সকাল 10টা। রিশা অফিসে আসতেই সবাই দাঁড়িয়ে যায়, সালাম দেয় সবাই। জেলের ভিতর কেউ উচ্চ হাসছে। রিশা 103 নম্বর রুমে বসে আছে। শাওন রিশা বলে, খেয়েছো? এখানে ভালোবাসা দেখাবি না। এখান থেকে বের হতে পারলে তুই বেঁচে থাকবি না। মারতে পারবে আমাকে? আমি পারি না এমন কিছু নাই, সবকিছুই আমার পক্ষে সম্ভব। আর একটা কথা শুন, এখান থেকে 10 মিনিটের মধ্যে বের হতে পারি, আমি কিন্তু তা করব না। জেলের হাওয়ার অনেকদিন পরে আসা হয়েছে। একটা কথা জানিয়ে রাখি, এখানে এসে নিজের বাবাকে হারিয়েছি। এ শহরে তুফান চালাবো, একটাও বেঁচে থাকবি না। আগুন জ্বালিয়ে দেবো পুরো শহরে। বাবাকে হারিয়েছো মানে? সেটা তোর জানতে হবে না, চলে যা এখান থেকে। বিরাসাতে দাঁড়িয়ে আছে রাসু। মুচকি হেসে বিরাস মুখে দেয়। কিছুক্ষণ গোতাগুতি করে ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে। বিছানায় তোয়ালে ফেলে দরজা লাগাতেই টেবিলে থাকা ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে নাম্বার দেখে অবাক রাসু। এত বছর পর রক্তের কেউ কল দিয়েছে, যার তুলনা হয় না, যার দাম জান্নাতের চেয়েও বেশি দামি। জান্নাতের চেয়ে বড় একটা জিনিস, আল্লাহর সবচেয়ে প্রিয় একটা জিনিস। রাসু হাতে ফোন। কেটে যায় আবারও। ফোনটা বেজে ওঠে। এবার কল রিসিভ করতে ওপাশ থেকে বলে, কেমন আছিস বাবা? রাসু চুপ হয়ে যায়। মুখের ভয়েসটা তার অনেক চেনা। মধু একটা কণ্ঠে কথা বলছে ওপাশ থেকে। আবারও বলে, কথা বলবি না? হ্যাঁ মা, কেমন আছো? সন্তানকে ছাড়া মা ভালো থাকে না, ফিরে আয় বাবা। এটা হয় না মা, আমার জীবনের পুরো কাহিনী তুমি জানো। সব শেষ করেই ফিরবো। আর রুম্পা কেমন আছে? ভালো, সারাদিন তোর কথা চিন্তা করে কান্না করে। খুব শীঘ্রই ফিরে আসবো মা। তিশা তার বাবাকে নিয়ে পাগলের মতো খুঁজছে রাসুকে। হাতে ছোট ছবি, মানুষকে দেখাচ্ছে। কেউ চিনে না। রাজশাহীতে রাসু কারোর সামনে জানি, আর যে চিনবে সে চিরতরে চলে যায় উপরে। তিশা তার বাবার কাছ থেকে দৌড়ে যায় রাস্তার উপরে। আলম বসে আছে আদিবার সাথে। তিশা তাদেরকে রাসুর ছবি দেখে। ছবি দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় আদিবা আর আলম। ভুরু কুচকে আলম বলে, হ্যাঁ চিনি। প্লিজ একটু বলুন উনি কোথায় আছে? কিন্তু কেন? এত কথা এখানে বলতে পারবো না, নিয়ে চলুন রাসু ভাইয়ার কাছে প্লিজ। ঠিক আছে চলুন। আদিবা অবাক, এ মেয়ে রাসুকে চিনে কিভাবে? আর এই ছবি বা কি করে তার কাছে? এই ছবি তো নীলার কাছে ছাড়া অন্য কারোর কাছে থাকার কথা না। অন্ধকার রুমে বসে আছে শিলা। তার বাবার মৃত্যু সে মেনে নিতে পারছে না, মুখে খাবার তুলছে না। বাবাটা হলো মাথার উপরে ছায়া, মেঘ আসলে তার মাথা ভিজবে না। জীবনের প্রতিটি মুহূর্তে বাবা নামক মানুষটাকে দরকার। কিছু বড়লোক মানুষ মা হোক বা বাবা হোক তাদের কাছে বোঝা হয়ে যায়। বিরক্ত হয়ে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসে। কেঁপে ওঠে বুক এসব কথা শুনলে বা দেখলে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে হাজারো কষ্ট সহ্য করে পৃথিবীর আলো দেখে। যে বাবা নিজের কাঁধে
নিজের সন্তানকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়। সে সন্তান কিভাবে নিজের বাবা মাকে বৃদ্ধা আশ্রমে রাখে। নিজের বাবা মাকে সবসময় নিজের কাছে রাখুন। থাকতে বোঝা যায় না বাবা মা কি, দুনিয়া ছেড়ে চলে গেলে বোঝা যায় বাবা মা কি জিনিস। জানালার পাশে বসে শিলা কাঁদছে। নিজের বাবার মৃত্যু সে মেনে নিতে পারছে না। যার আদরে সে বড় হয়েছে আর সেই মানুষটাই নেই। কাঁদতে দেখে বাসায় থাকা কাজের মেয়েটাও এসে উপরে কথাগুলো বলে। শিলা চোখ রাঙিয়ে তাকাতেই কাজের মেয়েটা চলে যায়। বড় রুম, 4 জন মানুষ বসে আছে গোল হয়ে। চিন্তিত রাসু এখানে কেন আসতে হয়েছে? যেই বাড়িতে আসলেই অপমানিত হয়েছি, আর আজ সেই বাড়িতে। রাসু এসব ভাবতে থাকে। হুট করে আলম বলে, দেখে তো বাবারা, আমার মেয়ে একটা, আর সে হলো তিশা। কথার মাঝে রাসু বলে, মানে তাহলে রূপা আপনার মেয়ে না? না, রূপা সে আসলে রূপা না, সে নীলা, তোমার বিয়ে করা বউ। তিশার বাবার মুখে এমন কথা শুনে রাসু যেন আকাশ থেকে পড়ছে। কি বলবে বুঝে উঠতে পারে না। আদিবা বলে, আপনি এসব কি বলছেন? নীলা তো মারা গিয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। না, সে মারা যায়নি, সে বেঁচে আছে। রাসু স্তব্ধ, মুখে কিছু বের হচ্ছে না। তাদের কথা শুনে দরজার আড়লে থাকা রূপা কেঁদে ওঠে। দরজার আড় থেকে চলে যায় রূপা। রাসু অতীতের কথায় মিশে যায়। হাসি খুশি ভাবে দিন কাটাচ্ছে রাসু আর নীলা। তাদের ভালোবাসার কথা পরিবারে কেউই জানতো না। নীলার মা নেই, ছোট থেকেই মা হারা সে। এতিমখানায় বড় হওয়া নীলা সে। কে বাবা তার জানা নেই। একদিন এতিমখানার সামনে দিয়ে রাসু যাচ্ছে। হঠাৎ নীলা বোরকা পরে বের হয় এতিমখানা থেকে। রাসু নীলাকে বোরকার উপর দিয়েই দেখে পছন্দ করে। ছোটে সে নীলার পিছু। এভাবেই চলে 2 মাস। হঠাৎ একদিন নীলা বলে, প্রবলেম কি আপনার? কতদিন ধরেই দেখছি পিছু পিছু ঘুরছেন, সমস্যা কি আপনার? তোমাকে ভালো লাগে তাই পিছু ঘুরি। তোমার ভালোবাসার নেশায় পড়ে গেছি তাই পিছু ঘুরি। তোমায় সারা জীবনের জন্য পেতে চাই তাই পিছু ঘুরি। তোমার কষ্টের ভাগিদার হতে চাই, ভাগ করে নিতে চাই তোমার কষ্টগুলো। বাকি জীবনটা কাটাতে চাই তোমার সাথে। এত ভালোবাসা জমেছে আপনার মনে, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসতে পারবো না। কেন, কি সমস্যা? ভালোবাসলে তোমার পরিবারের ভয় পাচ্ছ? তুমি চাইলে তোমার পরিবারের সাথে কথা বলি, আমার বাবা মাকে পাঠাই তোমাদের বাসায়। আমার মা বাবা নেই। মানে? পতিতালয়ে জন্ম আমার, খেয়ে বাবা জানা নেই। এতটুকুই জানি, জন্মের পরে মা মারা যায়। যখন আমার 6 বছর হয়, এক দাদুর কথাই পালিয়ে আসি সেই পতিতালয় থেকে। চুপ হয়ে যায় রাসু। কি বলবে বলার মতো মুখটা নেই। নীলা চলে যায়। রাসু বুঝতে পারে না, উপরে তাকাতেই দেখে নীলা হেঁটে যাচ্ছে। রাসু ছোটখাটো মাস্তান, নীলা তা জানে না। এভাবে যোগাযোগ ছাড়া চলে যায় 3 দিন। বিকেল বেলা হঠাৎ রাসু নীলার সামনে গিয়ে দাঁড়ায়। নীলা বলে, কিছু বলবেন? বলেন। হ্যাঁ, বিয়ে করবো তোমাকে। পতিতালয়ে যার জন্ম তাকে বিয়ে করবেন আপনি? ঠাস করে একটা থাপ্পড় দেয় রাসু নীলার গালে। নীলা গালে হাত দিতেই রাসু বলে, ভালোবাসা কোনো খারাপের দিকে যায় না। যদি তাই হয় তাহলে এই দুনিয়ার সব ভালোবাসা খারাপে পরিণত। ভালোবাসা মন দিয়ে হয়, দেহ দিয়ে নয়। আর যেইগুলো দেহ দিয়ে হয় সেটা হলো প্রেম। শরীরের যৌনতার ক্ষুধা মেটানোর একটা রাস্তা, যার নাম প্রেম। তুমি যদি রাস্তার মেয়ে হও, আমি তোমাকে চাই। তুমি যদি দুনিয়ার সবচেয়ে খারাপ মেয়েও হও, তবুও আমি তোমাকে চাই। পবিত্র ভালোবাসার সাথে এসবের তুলনা করিও না নীলা। এতটা ভালোবাসো তুমি আমাকে? আগে কেন আমার কষ্টের দিনগুলো দেখোনি? আগে কেন আমার হলে না তুমি? এখন তো না জানতেই আপন হয়ে গেছো। কান্না থামাও, চলো সোজা কাজী অফিসে। ছোটে তারা কাজী অফিসে। রাসু পকেট থেকে ফোন বের করে কল দেয় আলমকে। আলম আদিবাকে নিয়ে চলে যায় কাজী অফিসে। বিয়ের কাজ শেষ করে বের হয় আলম। আদিবা চলে যায় অন্য রাস্তায়। রাসু নীলা হাসি খুশি মনে বাসে আসতেই রাসু মা বলে, কে এই মেয়ে? মা, এটা তোমার ছেলের বউ। কে? হ্যাঁ মা। নীলা জড়িয়ে ধরে রাসুকে। নীলা কেঁদে বলে। নীলা রাসুর মায়ের পায়ে সালাম করতে জায়গা থেকে সরে যায় তার মা। নিচু হয়েও দাঁড়িয়ে যায় নীলা। রাসু দেখে। রাসু দেখো কিছু বলে না, একটা কথাই বলার প্রয়োজন ছিল। চুপ রাসু মা। নীলার হাত ধরে বাসা থেকে বের হয়ে যায় রাসু। পিছনে তাকিয়ে বলে, ভালো থেকো মা। রাসুর বোন হয়তো বাসেনি, তাহলে হয়তো নিজের ভাইকে বাড়ি ছাড়তে দিত না। রাস্তায় হেঁটে যাচ্ছে রাসু, সাথে নীলা। রেগে আছে সে।
জোর গলায় বলে, আগেই বলেছি বাসায় মেনে নিবে না। একদম চুপ করে হাঁটো, না হলে মেরে ফেলবো। চুপ হয়ে যায় নীলা। মুচকি হাসে রাসু। বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় তারা দুইজন। নীলা বলে, এখানে এসেছো কেন? এখানেই থাকবো আমরা। মানে? মানে এই বাড়িতে ভাড়া থাকবো, তোমার জন্য বড় একটা রুম নেব। খারাপ লাগছে অনেক? কেন? তোমার মায়ের জন্য। তুমি তো তাদের একমাত্র ছেলে ছিলে, এখন তো তাদেরকে ছেড়ে চলে আসছো। আরে পাগলি, প্রবলেম নাই, মেনে নিবে। কিভাবে? নাতি হলেই মেনে নিবে। নাতি যখন বলবে বাবা মাকে মেনে নাও না প্লিজ, এই কথাটাই মেনে নেওয়ার রাস্তা। তুমি তো অনেক দুষ্টু। দুষ্টু না, পুরাই রোমান্টিক বউ। এভাবেই চলতে থাকে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। হঠাৎ একদিন নীলা বলে, এভাবে আর কতদিন? পরিবার ছাড়া থাকতে পারবো না, তোমার পরিবারকেই চাই আমি। আমিও এটাই চাই, কিন্তু মা যে মেনে নিবে না। আমি একটা জিনিস বুঝলাম না, কিছুদিন ধরে দেখছি তোমার কথায় রাগ রাগ ভাবটা বেরিয়ে চলেছে। মারবেই। কথা শেষ না হতে নীলার গালে থাপ্পড় দেয় রাসু। কথা কাটাকাটি হয় দুজনের মাঝে। হঠাৎ করে নীলা বলে ওঠে, আমি তোমার সাথে থাকতে পারবো না, থাকতে চাই না আমি তোমার সাথে, মুক্তি পেতে চাই তোমার কাছ থেকে। নীলার মুখে এমন কথা শুনে রাসু স্তব্ধ হয়ে যায়। চোখে পানি জমেছে। বাম হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, মানে এটা তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ভালো থেকো। এই রাসু, কি হয়েছে তোর? আমার নীলা কোথায়? আর সে বেঁচে আছে কিভাবে? মাথায় গুলি লাগা মানুষ বেঁচে থাকে কিভাবে? আমি আর আমার মেয়ে তৃষা দেশের বাইরে থাকতাম। তৃষার মা নেই, ছোট থেকেই মা ছাড়া মেয়ে সে। তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। ঢাকার 102 নম্বর বাড়িটায় আমার ছিল, আর সেই বাসায় তুমি আর নীলা উঠেছিলে। পরের মাসে বাংলাদেশে এসেছি। বাড়িতে আসতে দেখি ফুলের রক্ত ভেসে গেছে, দরজার নিচে পড়ে আছে নীলার পুরো ঘর। আরো তোমাকে পাইনি। শেষে নীলাকে ঢাকার সবচেয়ে বড় ডাক্তার দেখাই। সে বলে দেশের বাইরে নিয়ে গেলে হয়তো সে বাঁচতে পারে। আরও বলেছে, ডক্টর বলেছিল। সেদিন আমি খুব অবাক হয়েছিলাম, সাথে আমার মেয়ে তৃষাও। এই ডক্টরের কথায় সেই মতে আমার প্রাইভেট জেট দিয়ে ইন্ডিয়া নিয়ে যাই। এই ডক্টর যা যা বলেছে তাই হয়েছে। 6 মাস কমাইছিল নীলা। শেষে সে কথা বলতে পারে না, চোখেও দেখতে পায় না। মুখের চেহারা সার্জারি ও করা হয়েছিল, এছাড়া কোনো উপায় ছিল না। ডক্টর, আমার মেয়েকে আর কখনো চোখে দেখতে পারবে না। ওকে, পাগলি মেয়ে আমার। তুই যেমন আমার মেয়ে, সেও আমার মেয়ে। রাতের পরে সকাল হয়, বাংলাদেশে এসে যাই সেই ঢাকার বাড়িতে থাকা ম্যানেজারের কাছে সব জেনেছি। সে থাকতো তোমার সাথে, তোমরা বিয়ে করে এসেছিলে এই বাড়িতে। সেদিন থেকে তোমাকে খোঁজার কোনো উপায় হয়নি। কিভাবে খুঁজবো? তোমার কিছুই যে ছিল না আমাদের কাছে। নীলার প্রতি রাতেই কান্না করতো, বুঝেও না বোঝার ভান করে গেছি। দূর থেকে নীলের কান্না দেখে কষ্ট পেয়েছি। কিছুদিন পরে চলে আসি এই রাজশাহীতে। নতুন বাসার সবকিছুই ভালো লাগতো নীলের। মাঝে মাঝে দেখতাম আজ থেকেই হাসতো। তৃষা সারা দিন নীলার সাথেই ছিল, এক মুহূর্তে নীলাকে সে ছাড়তো না। একদিন নীলা ইচ্ছাকৃত ভাবেই বাইরে বের হয়ে যায়। সারা বাড়ি খুঁজে ও নীলাকে পাচ্ছিল না। তারপর বাইরে বের হতেই রাস্তায় তাকিয়ে দেখে তুমি নীলাকে রাস্তা পার করে দিচ্ছ। কিন্তু সেদিনের পর থেকে নীলার প্রতিদিন বাইরে চলে যেত। পাড়ার মানুষ নীলাকে বাসায় দিয়ে যেত, রাত হলেই কাঁদতো। এরপর আবারও তোমার সাথে ছিল নীলাকে বাসায় দিয়ে গিয়েছিলে তুমি। আমি দূর থেকে দেখছিলাম নীলা বারবার পিছনে তাকাচ্ছে, কিন্তু সেই দিন আমি বুঝতে পাই তুমিই রাসু। এতটা কষ্টে ছিল নীলা, নিজের প্রিয় মানুষকে পাশে পেয়ে বুঝতে পারিনি সে আমার নীলা। হাসি খুশি সংসারটা শেষ হয়ে গেল। জানো, একটা দিনও ঘুমাইনি আমি, মুখে হাসি নিয়ে এতদিন বেঁচে ছিলাম। মাঝে মাঝে দুনিয়া ছেড়ে যাওয়ার কথাও ভেবেছি। নীলা রাসুকে জড়িয়ে ধরে। রাসু নীলার চোখের পানি মুছে দেয়। নীলাকে নিয়ে রুমের বাহিরে বের হয়। বসা থেকে উঠে দাঁড়ায় আদিবা। দৌড়ে এসে জড়িয়ে ধরে নীলাকে। নীলা আদিবার হাতের আংটি ধরে বুঝে এটা তার ছোটবেলার বেষ্টনী। আর এই আংটিটি নীলার দেওয়া। জেলের লাল বাতির নিচে বসে আছে শাওন। চলে যায় রিসা। মুচকি হাসে শাওন। ভালোবাসার মানুষের কাছে অপরাধী সে, অবিশ্বাসী মানুষ হয়েছে শাওন তার ভালোবাসার কাছে। হাসির মাঝে লুকিয়ে আছে হাজারো কষ্ট।
কষ্টের মাঝে আছে রাত 10:16 ঢাকার চারিদিকটা আলোকিত হয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে ভরে উঠছে চারপাশ। জোনাকি পোকারা উঠছে চারপাশে। ছোট ছোট ঘরে কুপির মতো আলো দেখা যাচ্ছে। বড় বড় ঘরে বাড়িতে লাইটের আলো। রাস্তার এক লাইনে চলছে দুইটা গাড়ি। একটু দূরে আসতেই গাড়ি দুইটা থেমে যায়। সামনে ইয়া বড় বাড়ি। প্রথম গাড়ি বাড়ির গেটের সামনে থামে। সেই গাড়ি থেকে নামে রাসু। আলম ওপাশে গিয়ে হাত ধরে নামে নীলাকে। আলম গিয়ে দরজায় নক করতে দরজা খুলে রাসুর বোন রুম্পা। রুম্পা অবাক তার ভাইকে দেখে, বেশি অবাক হয় সাথে একটা মেয়েকে দেখে। অবাক হওয়ারই কথা। জীবনে মন থেকে ভালোবাসলে একজনকে বাসা দেয়, আর রাসু কিনা আবার আর এক মেয়েকে নিয়ে বাসে আসছে, তাও আবার এতদিন পরে। কিরে রুম্পা, কেমন আছিস? ভাইয়া, তুই এতদিন কোথায় ছিলি? কেন আমাকে একা রেখে চলে গেলি? তুই তো জানিস আমি তোর হাতে ছাড়া খাবার খাই না। জানিস ভাইয়া, তোকে কত মিস করেছি। অনেক কান্না করেছি তোর জন্য, শুধু তুই ফিরে আসার জন্য। বুঝেছি পাগলি, বোন আমার। ভিতরে আসতে দিবি না? আয় ভেতরে। এই দাঁড়া, এটাকে। নীলা। অবাক রুম্পা তার ভাইয়ের মুখে নীলা নাম শুনে পিছিয়ে যায়। রুম্পা জোর গলায় তার মাকে ডাকে। তার মা এসেই অবাক রাসুকে দেখে নিজের ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা কোথায় ছিলি তুই? কেন চলে গেলি? বিয়েটা খেলা নয়, আমি তো বলিনি, মেনে নেইনি। কথা না শুনে বাড়ি থেকে বের হয়ে গেলি। মা কান্না করো না, তোমার ছেলে ফিরে আসছে, সাথে বউ নিয়ে। আবার না মা, এটাই নীলা। আমার নীলা বেঁচে আছে, সত্যিকারের ভালোবাসা বেঁচে আছে আমার। শক্ত ভাই রাসু মা অবাক হয়ে বলে, নীলা বেঁচে আছে কি করে? আন্টি সব বলবো, আগে ভিতরে যাই। আদিবার কথাই রাসু মা বলে, ভুলেই গেছি তোরা যে বাহিরে আছিস, আয় ভেতরে আয়। হ্যাঁ, এখন তো ভুলেই যাইবা নিজের ছেলে বউকে পেয়েছো তো। সকালবেলা শিলার ঘুম ভাঙে শাওনি ডাকে। শিলা ঘুম থেকে উঠে অবাক তার ভাইকে দেখে। শিলা চোখ কষলে বলে, ভাইয়া তুমি আর কিভাবে জেল থেকে বের হলে? এই শহরে এমন কোনো জেল নেই যে এই শাওনকে আটকে রাখবে। ভাইয়া। কেঁদে ওঠে শিলা, জড়িয়ে ধরে তার ভাইকে। মাথার উপরে শক্তি তার নেই, কেড়ে নিয়েছে তার বাবাকে। শিলা বলে, ভাইয়া কি এটা করেছে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? এসব বলার সময় এখন নেই, রেডি হ, ঢাকায় যাব। টাকা কেন ভাইয়া? গেলে বুঝতে পারবি। হাসি খুশিতে আছে রাসু। মাথায় কাপড় দিয়ে হাতে চায়ের কাপ নিয়ে হেঁটে আসছে নীলা। সবাই তাকিয়ে আছে নীলার দিকে। রুম্পা রাসুর কানে কানে বলে, ভাইয়া রাজকন্যাটাকে কিভাবে পেলি তুই? তাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আমাকে। আল্লাহর ইচ্ছায় পেয়েছি নীলাকে। না আমার কিছু না। ভাবি চা দাও। এক এক করে সবার হাতে চা দেয় নীলা। চেয়ারে বসতে রাসু উঠে দাঁড়ায়। সিঁড়ি দিয়ে নামছে আদিবা আর আলম। রাসু সিঁড়ি বেয়ে উপরে উঠে খেয়াল করে নীলা বসা থেকে উঠে যায়। সে মুচকি হাসে আদিবা আর রুম্পা। নীলা রুমে এসে হাতে ইশারা করে বলে, কি হয়েছে, উঠে আসলে যে? তোমাকে একা দেখতে ভালো লাগে। এখন এত ভালোবাসা কোথা থেকে আসছে? কাছে থেকেও বোঝুনি আমি তোমার কাছেই আছি। সেসব কথাগুলো শেষ হয়েছে, আর না বলি সেই কথা। অফিস রুমের প্রতিটা কোনাকাঞ্চি ভর্তি বড় বড় অফিসার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিসা। মাথা ভর্তি চিন্তার ছাপ। এত পাহারা থাকা অবস্থায় কিভাবে শাওন পালিয়ে গেল? আপনাদের কাজে খুবই রেগে আছে উপরের মানুষ। কিভাবে পালিয়ে যায় অপরাধী? ঘুমের চাকরি করেন মনে হচ্ছে আপনি। চুপ, সবাইকে বলি যে করেই হোক শাওনকে চাই। এই শহরটা পুড়িয়ে ফেলবে সে। খুবই ভয়ানক মানুষ সে, তাকে ধরতে হবে আপনাদেরকে। মাথা নিচু করে বের হয়ে যায় রিসা। গাড়িতে বসে সে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। মাথায় হাত দিয়ে গাড়ির সিটে বসে রিসা। হঠাৎ তার ফোন বেজে ওঠে। রিসা নাম্বার থেকে রিসিভ করতে ও পাশ থেকে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, চাইলে আগে বের হয়ে আসতে পারতাম, আসিনি কারণ জেলের আবহাওয়াটা মিস করবো বলে। শাওন, ভালো করে বলি, এসব বাদ দিয়ে ভালো পথে আসো, না হলে পচে গলে মরতে হবে তোমাকে। আরে রাখ তোর বাদের কথা। ফোন কেটে দেয় শাওন। রিসা গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে তার মা বলে, কিরে মুখটা পেঁচার মতো করে রেখেছিস কেন? মা, আমার ঘরে এক কাপ চা পাঠিয়ে দাও। উপরে চলে যায় রিসা। জানিয়ে হাজির কাজের মেয়েটা। রিসা ছবিতে হাত বুলাচ্ছে। চলে যায় কাজের মেয়ে।
রিশা চায়ের কাপে হাতে নিতে তার ফোনে একটা SMS আসে। ওপেন করতে ছোট্ট করে লেখা, শুনতে চাইনি, দেখতে চেয়েছি, কিন্তু দেখার আগেই শুনতে হয়েছে। যা বলবো এখানেই শেষ নয়। প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে, নিজের প্রিয় মানুষকে ধরার দরকার নেই, সময় মতো দুনিয়া থেকে বিদায় করে দেব, পাঠিয়ে দেব উপরওয়ালার কাছে। SMS পড়ে খাটে বসে পড়ে রিশা, ভাবতে থাকে। কে এই অচেনা মানুষ? কি তার উদ্দেশ্য? শাওনকে মারবে কেন সে? রাসু নয় তো? নীলা উঠতে চাইলে রাসু বসিয়ে পড়ে। এখানে বসো, আমি আসছি। যাবো আর আসবো, একটু বসো প্লিজ। রাসু রাস্তার উপর যায়, হাতে আইসক্রিম নিয়ে আসতে দেখে নীলা নেই। চারিদিকে চোখ বুলিয়ে দেখে নাই, ফোনের রিংটনটা বেজে চলেছে তার। সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ মনে হলো ফোন বাজছে তার। নাম্বার দেখে মুচকি হাসে রাসু। ওপাশ থেকে কথা বলার আগেই পড়ে, ঢাকায় চলে আসছিস নিজের জীবনটা চিরকালের জন্য মুছে নিতে। নীলার গায়ে যদি একটা আঁচড় লাগে, এ রাসু তোদের একটাকেও বাঁচিয়ে রাখবে না, পুঁতে ফেলবো তোদের সব কটাকে। ফোন কেটে যায় ওপাশ থেকে। পাগল হয়ে যায় রাসু। কল দেয় গ্যাংয়ের লিডার রকি। এই শহরের যেই কোনো জায়গা থেকেই হোক না কেন, সায়নকে খুঁজে বের কর। এই ঢাকা শহরে তার পা পড়েছে, আমি চাই তাকে। নীলাকে কিডন্যাপ করেছে। রিশা চিন্তিত হয়ে বসেছিল বারান্দায়। মন ভালো নেই। নিজের ভালোবাসা আবারও দূরে সরে গিয়েছে। অপরাধী সে। কেন বুঝিনি আগে? আমার সাথে কেন এমন হয়? ভালোবাসাটা যদি ভুল বোঝাবুঝি না হতো, কতই না ভালো হতো। রিশা ওসব ভাবতে বিজি হয়ে পড়ে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। রিসিভ করতে ওপাশ থেকে কথাগুলো বলা হয়। শাওন ঢাকায় যাবে কেন? আর শিলাকেই বা কেন সাথে নিয়ে যাবে? রাসু ঢাকায় যায়নি তো? রিশা ফোন দেয় আদিবার কাছে। ফোন বন্ধ আদিবার। চিন্তা বেড়ে যায় রিশার। কি রে রিশা, কিছু ভাবছিস মনে হচ্ছে? না মা, তেমন কিছু না। ঢাকায় যাব আজ রাত 8টায়। না, তোকে যেতে দিতে হবে। তোর বাবাকে এভাবে হারিয়েছি, তোকে এভাবে হারাতে চাই না রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিকভাবেই ফিরে আসবো তোমার কাছে। প্লিজ কাঁদবে না তুমি। আয় নিচে আয়, রেডি হবি। মা চলো। ঘুরতে রাত 11টা বেজে 7 মিনিট। গুঙ্গে কান্না করছে নীলা। সামনে বসে আছে শাওন। চেয়ারে বাঁধা অবস্থায় আছে নীলা। শাওনের ডান পাশে দাঁড়িয়ে আছে সানি। শাওন বলে, রাসুর বোনটার দিকে নজর রাখ, সুযোগ পেলেই তুলে নিয়ে আসবি। তাকে আমার অনেক ভালো লেগেছে। বোনটা রাসুর অন্য কারণ না। অবাক শাওন। রাসুর গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকায় শাওন। চোখের ভুরুতে ছুরির কাঁটাটা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রাসু। নীলার মুখে চিন্তা মুক্তর হাসি। শাওন বলে, তুই এখানে? ভালো লাগলো রে, সময় মতো চলে আসছিস। ভালো লাগার দিকটা তখনই ভালো লাগে যখন মৃত্যুটা কাছে চলে আসে। আমার মৃত্যু হবে তোর হাতে? যে কিনা নিজের বোনকে নিজের হাতে মারতে পারে, তার আবার কিসের মৃত্যু? মানে তুই শিলাকে মেরে ফেলেছিস? এই শাওন টাকার জন্য সব করতে পারে। গাড়ি চলতে থাকে ঢাকার উদ্দেশ্যে। পিছনে রাস্তা ভর্তি গাড়িতে, সামনের গাড়িতে আছে শাওন আর তার বোন শিলা। শাওন বলে, শিলা, তোর কাছে বাবার 90 কোটি টাকার ক্রেডিট কার্ডটা আছে? ক্রেডিট কার্ডটা আমার চাই। আমি এক ঢিলে 2 পাখি মারতে ভালোবাসি। ক্রেডিট কার্ডটা দিয়ে দে। দিয়া। গাড়ির ডালার বাইরে ফেলে দেওয়া হয় শিলাকে। হাতে ক্রেডিট কার্ড নিয়ে উচ্চ হাসতে লুটিয়ে পড়ে শাওন। টাকার আমার সব হিসাব, সব টাকায় আমার সব। তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি? টাকার জন্য নিজের বোনকে মেরে ফেললি। বাকি তুই, তোকে মেরে হয়ে যাব এই ঢাকার শহরের কিং। শাওন পিস্তল তাক করে রাসুর দিকে। শাওন হাসতে থাকে। প্রেমিকার আগে প্রেমিকের মৃত্যু, ব্যাপারটা দুইটা গুলি এসে লাগে শাওনের কপাল বরাবর। লুটিয়ে পড়ে সে। পাশে ছেলে পেলে দৌড়ে পালায়। পিস্তল হাতে দাঁড়িয়ে আছে রিশা। রাসু অবাক। নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে চেয়ারে। রাসু বলে, রিসা তুমি এখানে? হ্যাঁ, আমি ভালোবাসার মানুষের মৃত্যুটা নিজের হাতেই দিতে পেরেছি। মানে? রিশা নিচে বসে পড়ে, চোখে পানি নিয়ে বলে, আইনের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। অপরাধ করলে সাজা তাকে পেতেই হয়। যে টাকার জন্য নিজের বোনকে মেরে ফেলতে পারে, সে মানুষ না, সে জানোয়ারের চেয়েও খারাপ। চললাম, একাকিত্বের শহরে ভালো থেকো। চলে যায় রিশা। রাসু যায় নীলার কাছে। অজ্ঞান অবস্থায় কোলে তুলে নিল নীলাকে। বাইরে বের হয় দুজন। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আলম, সাথে আদিবা। রাসু নীলাকে গাড়িতে বসাই। হাসি খুশিতে কেটে গেল 2 বছর। ভালোবাসা
বয়স বছর দিয়ে হয় না। যার সাথে যেমনটা হয়, বোবার জীবনও ভালোবাসা আছে, অন্ধ মানুষের জীবনও ভালোবাসা আসে, আর সেই ভালোবাসা হয় মন থেকে। এই নীলা, তোমার মেয়েকে নিয়ে যাও, আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমার মেয়েকে তুমি ধরবে না, কান্না শুধু তোমার কোলেই করে, আমার কোলে তো কান্না করে না। বাসা থেকে বের হও।